মোস্ট ওয়েলকাম এগেইন ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই সেশনটিতে আমাদের 2023-25 সেশনের যে ডিএলএড পরীক্ষার ফাইনাল পরীক্ষা হতে চলেছে আগস্ট মাসে, সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রথম ক্লাসটিতে মানে জেনারেল যে মানে ফার্স্ট যে ক্লাসটি শিক্ষা অধ্যয়ন বা এডুকেশনাল স্টাডিজের উপরে দিচ্ছে, এবং দ্বিতীয় যেটা রয়েছে CC03 সমকালীন শিক্ষা বা কন্টেম্পোরারি স্টাডিজ, তার উপরে আজকে দেখে নেব ফার্স্ট ইউনিট ধরে ধরে। মোট এখানে 10টি ইউনিট রয়েছে। তো ফার্স্ট ইউনিট থেকে যে সমস্ত MCQ বা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলি রয়েছে সেগুলো দেখে নেব। ফার্স্ট ইউনিট হচ্ছে যেটা ভারত স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা। ফার্স্ট কোয়েশ্চেনটা কী রয়েছে এই সেশনের? ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য কী? ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য অপশনে রয়েছে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা, বিতে রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার প্রসার, সিতে রয়েছে বৃত্তীয় কারিগরি শিক্ষার অভাব। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সবগুলি। নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেন, প্রাক স্বাধীনতার যুগে ভারতের শিক্ষা ব্যবস্থার অন্যতম ত্রুটি কী? উচ্চ স্তরের শিক্ষার প্রতি গুরুত্ব দান, প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন না করা, সর্বস্তরের শিক্ষায় মাতৃভাষার ব্যবহার না করা, শিক্ষার মধ্য দিয়ে শোষণ ব্যবস্থা কায়েম করা। সঠিক উত্তর হচ্ছে সবথেকে বড় ত্রুটি, সেটা হচ্ছে শিক্ষার মধ্য দিয়ে শোষণ ব্যবস্থা কায়েম করা। 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে কি বলছে যে কোন কমিশন ত্রিভাষা সূত্রটি সুপারিশ করেছিল, রিকমেন্ড করেছিল ত্রিভাষা? রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন। জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে কোঠারি কমিশন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 4 নম্বর, গান্ধীজি কত খ্রিস্টাব্দে বুনিয়াদী শিক্ষা সম্পর্কে হরিজন পত্রিকা প্রকাশ করেছিল? 1935, 1937, 1940, 1942। সঠিক উত্তর হচ্ছে 1940 সালে। গান্ধীজি 1940 সালে হরিজন পত্রিকাটি, বুনিয়াদী শিক্ষা সম্পর্কে হরিজন পত্রিকায় প্রকাশ করেন। নেক্সট, মূল্যায়নের সময় নম্বরের পরিবর্তে গ্রেড প্রথা সর্বপ্রথম কোন কমিশন সুপারিশ করেছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, কোঠারি কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন নাকি জাতীয় শিক্ষানীতি? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে জাতীয় শিক্ষানীতি। সেটা মূল্যায়নের সময় নম্বরের পরিবর্তে গ্রেড প্রথা সর্বপ্রথম সুপারিশ করেছিল জাতীয় শিক্ষানীতি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 6 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য নয়? আর্থিক শোষণ, গণসাক্ষরতা, সাম্রাজ্যবাদ কায়েম করা, শিক্ষার মাধ্যম হিসেবে শাসকের ভাষা। অর্থাৎ সাম্রাজ্যবাদ কায়েম, শিক্ষার মাধ্যম হিসাবে শাসকের ভাষা, আর্থিক শোষণ, এগুলি ছিল ঔপনিবেশিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য। যেটা ছিল না সেটা হচ্ছে গণসাক্ষরতা। 7 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাবো, এবার দেখে নেব জাতীয় শিক্ষানীতিতে 1986 সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশ কোনটা ছিল? সেটা ছিল অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কিন্তু বলা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 8 নম্বর কোয়েশ্চেন, বিদ্যালয়ের ধারণা কোন কমিশন বা শিক্ষানীতিতে ব্যক্ত হয়েছিল? বিদ্যালয়ের ধারণা বা এই যে এডুকেশনের স্কুলের যে কনসেপ্ট, সেটা কিন্তু এসেছিল আমাদের কোঠারি কমিশন 1964-66 সালে। নেক্সট হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রধানত কাদের জন্য স্থাপিত হয়েছিল? ভারতীয় জনগণের জন্য, ভারতের নবাগত ইংরেজ কর্মচারীদের জন্য, সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নাকি মিশনারিদের জন্য? সঠিক উত্তর হচ্ছে ভারতবর্ষে যে নবাগত ইংরেজ কর্মচারীদের জন্য কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল। 10 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব, ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য ছিল কি? ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য ছিল উপনিবেশিক শাসন ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করাই ছিল এই শিক্ষার প্রধান উদ্দেশ্য। কোন সময় পর্যন্ত কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল? 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা, তারপরে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ম্যাকৌলে মিনিট বা ম্যাকৌলেজ যে মিনিট নামে, এটা কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়েছিল? 1854 সালে, 1835 সালে, 1895 সালে নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হচ্ছে 1835 সালে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেন, যেটা সেটা হচ্ছে 13 নম্বর কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেনে কী বলছে যে 1784 খ্রিস্টাব্দে এডি মানে আফটার ডমিনি সুপ্রিম কোর্ট এক বিচারপতি এশিয়াটিক সোসাইটি বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি হলেন স্যার উইলিয়াম জোন্স। অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল অ্যালান অক্টাভিয়ান হিউমের উপস্থিতিতে, বা তার অ্যালান অক্টাভিয়ান হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে, এবং প্রথম অধিবেশন বোম্বেতে হয়েছিল গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা, আওয়ার কাস্ট, আওয়ার রিলিজিয়ন, আওয়ার গড ফর ম্যান। এই যে বক্তব্যটি, এই কথাটি কে বলেছেন? আওয়ার কাস্ট, আওয়ার রিলিজিয়ন, আওয়ার যেটা রিলিজিয়ন হচ্ছে ওয়ান কাস্ট, ওয়ান রিলিজিয়ন, ওয়ান গড, সরি আমি এক্সট্রিমলি সরি ভুল বলছিলাম, ওয়ান কাস্ট, ওয়ান রিলিজিয়ন, ওয়ান গড ফর ম্যান।
এটা কে বলেছেন? রাজা রামমোহন রায়, চট্টাম্বি স্বামীকল, নাকি সি কেশবা, শ্রী নারায়ণ গুরু? এই বিখ্যাত উক্তিটি বলছে ওয়ান কাস্ট ওয়ান রিলিজন ওয়ান গড ফর ম্যান, এই কনসেপ্টটি বা এই মতবাদের সাথে যুক্ত কথাটি বলছেন শ্রীনারায়ণ গুরু। 15 নম্বরের হয়ে গেল অপশন ডি। 16 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব। 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে? দ্য হিন্দু উইন্ডোজ রিম্যারিজ অ্যাক্ট এটি ঘোষিত হয়েছিল কত সালে? 1856, 1858, 1865, 1846 সালে। 16 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে 1856 সালে কিন্তু আমাদের বিধবা বিবাহ আইন এটা কিন্তু হয়েছিল, অর্থাৎ 1856 হয়ে যাবে আমাদের লর্ড ডালহৌসির আমলে এই আইনটি গৃহীত হয়েছিল এবং কার্যকর ছিল লর্ড ক্যানিংয়ের আমলে। তাই 16 নম্বরের কোয়েশ্চেন অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর কোয়েশ্চেন। প্রথম জাতীয় শিক্ষানীতির ঘোষণার সময়কাল কত ছিল? 1986, 1964, 1953, 1968। সঠিক উত্তর হচ্ছে 1986। নেক্সট কোয়েশ্চেন। পরাধীন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার প্রস্তাব ছিল কোন কমিশন দ্বারা? স্যাডলার কমিশন, সার্জেন্ট রিপোর্ট, উড ডেসপ্যাচ, হান্টার কমিশন। এক্ষেত্রে উডসের ডেসপ্যাচ 1854 সালে উডসের যে ডেসপ্যাচ সেটাতে ছিল প্রথম বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার কারণ। এবং এই উডসের ডেসপ্যাচের জন্যই কিন্তু আমাদের কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজ এই 3টে বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে, সেটা হচ্ছে বিদ্যালয় শিক্ষায় 4+4+3 কাঠামোর প্রস্তাব করেছিল কোন কমিশন? স্যাডলার কমিশন, মোডালিয়ার কমিশন, হান্টার কমিশন নাকি কোঠারি কমিশন? সঠিক উত্তর হচ্ছে মোডালিয়ার কমিশন। ভারতীয় শিক্ষার যে ডাউনওয়ার্থ ফিল্ট্রেশন তত্ত্বটির প্রস্তাব কে করেছিলেন? ম্যাকলে, ছুঁয়ে পড়া নীতি, উডস নাকি চার্লস গ্র্যান্ট নাকি মনরো? সঠিক উত্তর হয়ে যাবে 20 নম্বরের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ম্যাকৌলের ছুঁয়ে পড়া নীতি, ডাউনওয়ার্থ ফিল্ট্রেশন। তারপর হচ্ছে কমন বা সাধারণ স্কুলের ধারণাটি প্রথম দেওয়া হয়েছিল কোন শিক্ষানীতির মাধ্যমে? সেটা হচ্ছে 1886 সালের যে জাতীয় শিক্ষা ন্যাশনাল যে এডুকেশন পলিসি ছিল সেখানে। পরাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো স্যাডলার কমিশন, হান্টার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন নাকি কোঠার কমিশন? পরাধীন ভারতের কথা বলছে, তাই অবশ্যই হান্টার কমিশন হয়ে যাবে প্রথম শিক্ষা কমিশন, হচ্ছে হান্টার কমিশন। নেক্সট 23 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব। গান্ধীজি যে বুনিয়াদী শিক্ষা সংক্রান্ত ধারণা প্রথম প্রকাশিত হয়েছিল যে পত্রিকা, সেটি হচ্ছে হরিজন পত্রিকায় 1940 সালে। নেক্সট কোয়েশ্চেন 24 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব। নয়তালিম পদ্ধতির প্রবক্তা হলেন আমাদের গান্ধীজি, মহাত্মা গান্ধী হচ্ছে নয়তালিম বা যেটাকে তিনি আমাদের বুনিয়াদী শিক্ষার সাথে বুনিয়াদী শিক্ষা বা নয়তালিম পদ্ধতির প্রবক্তা হলেন মহাত্মা গান্ধী। 24 নম্বরে চলে গেলাম। এবার 25 নম্বর কোয়েশ্চেন। পাঠশালায় শিক্ষার মাধ্যম কি? পাঠশালায় যে তখন প্রাচীন যুগের যে শিক্ষা ব্যবস্থা পাঠশালাতে হতো, সেটার পাঠশালা শিক্ষার মাধ্যমটা ছিল যে ভাষা, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। নেক্সট 26-এর পরে 26 নম্বর কোয়েশ্চেনে যাব। 25-এর পর সেখানে কী বলছে যে আমাদের ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে প্রথম মাদ্রাসা স্থাপিত হয়েছিল কত সালে? ওয়ারেন হেস্টিংস মাদ্রাসা, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? সেটা হচ্ছে আমাদের 1780 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন চলে যাব আমরা। বেনারস সংস্কৃত কলেজ কবে স্থাপিত হয়েছিল? সেটা হয়েছিল 1792 সালে, যেটা আমাদের সংস্কৃত কলেজ, বেনারসের সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1792 সালে। নেক্সট হচ্ছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন মর্গ্যান ওয়ার্ডস ক্যারি নাকি হেস্টিংস? শ্রীরামপুরের যে ব্যাপটিস্ট মিশন সেটি প্রতিষ্ঠা করেছিল উইলিয়াম ক্যারি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। মহাত্মা গান্ধী সার্বজনীন শিক্ষার দাবি তোলার বছরটি ছিল 1935, 1937, 1939 নাকি 1940? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষেত্রে 1937 সালে। তিনি সার্বজনীন বা ইউনিভার্সাল এডুকেশনের কথা মহাত্মা গান্ধী বলেছিলেন 1937 সালে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 30 নম্বর। কোন সময় পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? অবশ্যই 1911 হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর 30 নম্বরের। তাহলে কোন সময় পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? নেক্সট হচ্ছে ডন সোসাইটি কোন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1900 সালে, 1902 সালে, 4 সালে নাকি 1903 সালে? ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1902 সালে। তারপরে আমরা চলে যাব স্বাধীন ভারতের প্রথম কমিশনে প্রধানত শিক্ষার কোন স্তরের কথা বলা হয়েছিল? প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা, মাধ্যমিক শিক্ষা নাকি সর্বোচ্চ স্তরের শিক্ষা? স্বাধীন ভারতের প্রথম কমিশনে যে কথা বলা হয়েছিল সেটা হচ্ছে উচ্চশিক্ষার কথা বলা হয়েছিল, সেটা। তারপরে আমরা চলে যাব এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। নেক্সট কোয়েশ্চেন 34 নম্বর। হরিজন পত্রিকার প্রকাশ করেছিলেন আমাদের সুভাষচন্দ্র বসু, আম্বেদকর, গান্ধীজি নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? মহাত্মা গান্ধী। 35 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। কমন স্কুল সিস্টেম এর ধারণা কোন কমিশনের সুপারিশে দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে
আমাদের মোদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, হান্টার কমিশন নাকি রাধাকৃষ্ণন কমিশন? সঠিক উত্তর হচ্ছে কোঠারি কমিশন 1964-66। উডের ডিসপ্যাচের বিরোধিতা করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয়চন্দ্র দত্ত নাকি এরা সকলেই? সঠিক উত্তর হবে যে উডসের যে ডিসপ্যাচ তার বিরোধিতা করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তারপর অক্ষয়চন্দ্র দত্ত এরা সকলেই। নেক্সট কোয়েশ্চেন, ডন সোসাইটির প্রধান উদ্দেশ্য কী ছিল? যুব সম্প্রদায়কে শিক্ষাদান এবং পুঁথিগত শিক্ষার পরিবর্তে উন্নত শিক্ষাদান এবং শিক্ষার অব্যবস্থাকে দূর করাই সবগুলি ছিল ডন সোসাইটি 1902 সালে প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্য। ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন শ্রী অরবিন্দ। ন্যাশনাল কলেজ, জাতীয় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন শ্রী অরবিন্দ। 39 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি ভারতবর্ষের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের প্রভাব? উচ্চশিক্ষার প্রতি গুরুত্ব আরোপ, ইংরেজি ভাষার উপর গুরুত্ব দান, শিক্ষার মাধ্যমে হিসেবে মাতৃভাষার ব্যবহার, এই কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে যেটা শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার ব্যবহার, এটা ভারতবর্ষের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের প্রভাবে এটা গড়ে উঠেছিল। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কোনটি? ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন যদি বলা হয় সেক্ষেত্রে হান্টার কমিশন হয়ে যাবে ভারতের প্রথম শিক্ষা কমিশন। নেক্সট কোয়েশ্চেন, ম্যাকৌলের মিনিটের মাধ্যমে গুরুত্ব হলো সেটা হচ্ছে ইংরেজি ভাষার মাধ্যমে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিকাশ, একদম ঠিক রয়েছে। তারপরে ম্যাকৌলের আর কি বলছে, প্রাচ্য বিদ্যার উন্নতিকরণে স্থাপিত প্রতিষ্ঠানগুলিকে বাতিল করা এবং সাধারণ স্তরের জনগণের জন্য ছুঁয়ে পড়া নীতি অনুসরণ, এই সবগুলি ছিল ম্যাকৌলে মিনিটের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। অ্যাডামের কোন রিপোর্টটি বিশেষ তাৎপর্যপূর্ণ? প্রথম রিপোর্ট, দ্বিতীয় নাকি সবগুলি? এক্ষেত্রে সবগুলি হবে না, কারণ অ্যাডামের যে রিপোর্টগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ, তারপরে তিনি তৃতীয় বাটারশিডি যে রিপোর্টটি ছিল সেটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব 43 নম্বর কোয়েশ্চেন, যেখানে 43 নম্বর কোয়েশ্চেনের দিকে রয়েছে, ইংল্যান্ডের শাসনতন্ত্রে উল্লেখিত ম্যাগনা কার্টার সঙ্গে ব্রিটিশ ভারতের শিক্ষার ক্ষেত্রে কোন সুপারিশের তুলনা করা হয়? ম্যাকৌলে মিনিট, কার্জনের শিক্ষা সংস্কার, উডসের ডিসপ্যাচ নাকি উড অ্যাবাউট এ রিপোর্ট? সঠিক উত্তর হয়ে যাবে 43 ক্ষেত্রে উডসের ডিসপ্যাচ। নেক্সট কোয়েশ্চেন 44, ভারতবর্ষের প্রাদেশিক শাসনের যুগে ব্রিটিশ সরকার নিচের কোনটি স্থাপন করেছিলেন? সেন্ট্রাল ব্যুরো অফ এডুকেশন, শিক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় সচিবালয় গঠন, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, প্রাথমিক শিক্ষা বোর্ড গঠন। সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, এটা কিন্তু ভারতবর্ষের প্রাদেশিক শাসনের যুগের ব্রিটিশ সরকার স্থাপন করেছিলেন সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। নেক্সট হচ্ছে 45 নম্বর কোয়েশ্চেন, বুনিয়াদী শিক্ষাকে কেন বুনিয়াদী বলা হয় থাকে? তার কারণ হচ্ছে এই শিক্ষা হবে জীবনের ভিত্তিভূমি, একদম ঠিক কথা। তারপরে কি ছিল যে এই বুনিয়াদির উপর গড়ে উঠবে জীবনের সফলতার ইমারত, এটাও ঠিক, এবং কাজের মধ্য দিয়ে জ্ঞান আরোহণ বা শিক্ষা, সেটা ছিল। এই সবগুলি ছিল বুনিয়াদী শিক্ষার মূল কথা। ভারতবর্ষে কোন কমিশন সর্বপ্রথম সর্বস্তরের আইন এবং চিকিৎসাবাদে শিক্ষাকে পর্যালোচনা করেছিল? সেটা হচ্ছে লর্ড কার্জনের কমিশন, মোডালিয়ার কমিশন, কোঠারি কমিশন নাকি জাতীয় শিক্ষানীতি 86? সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে কোঠারি কমিশন 1964-66। হান্টার কমিশনের পশ্চাৎপদ কী ছিল বা পশ্চাৎপদ কী ছিল? সেক্ষেত্রে আমরা দেখে নেব যে 47-এর ক্ষেত্রে জনশিক্ষা প্রসারে অবহেলা, তারপর হচ্ছে বেসরকারি বিদ্যালয়গুলি সরকারি আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হওয়া, জনগণের মধ্যে জাতীয়তাবাদের তীব্রতা, এই সবগুলিই ছিল এই হান্টার কমিশনের পশ্চাৎপটে। ম্যাকৌলে মিনিটের ইতিবাচক দিক কী ছিল? ভারতবর্ষের আধুনিক শিক্ষার বিকাশ ত্বরান্বিত হওয়ার কথা ছিল। তারপরে কি ছিল? তারপর হচ্ছে ভারতবর্ষে ইংরেজি ভাষা শিক্ষা গুরুত্ব বৃদ্ধি করা, পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটানো, এই সবগুলোই ছিল এক্ষেত্রে। তারপরে আমরা দেখে নেব 49 নম্বর কোয়েশ্চেন, বুনিয়াদী শিক্ষার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পশ্চাৎপদ হচ্ছে দেশজ শিক্ষা প্রবর্তন নয়, গ্রামকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন এটিও নয়, প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করা ছিল এর প্রধান উদ্দেশ্য। বুনিয়াদী শিক্ষার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পথ ছিল সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করা বা ইউনিভার্সাল করা। তারপরে আমরা দেখে নেব 50 নম্বর কোয়েশ্চেন, বুনিয়াদী শিক্ষার ইতিবাচক দিক কী ছিল? বুনিয়াদী শিক্ষার ইতিবাচক ছিল কর্মের মধ্য দিয়ে শিক্ষা, গণতান্ত্রিক ও সমাজবোধের শিক্ষা, এই শিক্ষা সৃজনশীলতার বিকাশ ঘটায় ও সামগ্রিক ব্যক্তির বিকাশের পক্ষে অনুকূল, এই সবগুলি ছিল বুনিয়াদী শিক্ষার ইতিবাচক দিক। তারপরে হচ্ছে সার্জেন্ট রিপোর্ট কি? একটি নতুন ধরনের শিক্ষানীতি, এটি যুদ্ধোত্তরকালীন শিক্ষা সংস্কারের সুপারিশ, পূর্বের শিক্ষা সংক্রান্ত কমিশনের রিপোর্টগুলির সমন্বিত রূপ, এই সবগুলি ছিল আমাদের সার্জেন্ট রিপোর্টে।
নেক্সট দেখে নেব ওয়ার্ধা সম্মেলন গৃহীত প্রস্তাব কী ছিল। জাতীয় স্তরে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা, শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা, শিক্ষা প্রক্রিয়ার ভিত্তি হবে কায়িক শ্রমের দ্বারা উৎপাদনশীলতার দ্রব্য। ওইগুলি সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর। ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন এই সংস্থাটি গঠিত হয়েছিল। ন্যাশনাল কাউন্সিল অর্থাৎ NCRHE এটা অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন এটা স্থাপিত হয়েছিল কত সালে? স্থাপিত হয়েছিল 1952 সালে। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। বিশ্ববিদ্যালয় কমিশন 1948 থেকে 50 যেটা সেই কার নেতৃত্বে হয়েছিল? এটা হয়েছিল বিশ্ববিদ্যালয় কমিশন 48-50 যেটা হয়েছিল সেটা যার নেতৃত্বে সেটা হচ্ছে আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে কিন্তু এটি হয়েছিল, এই জন্য একে রাধাকৃষ্ণন কমিশনও বলা হয় থাকে 48-50। এবং 52, 53, 54 এই দিকে হয়েছিল মুদালিয়ার কমিশন। তারপর 66-তে হয়েছিল 64-66 হচ্ছে আমাদের কোঠারি কমিশন। 86-তে হয়েছিল জাতীয় শিক্ষানীতি বা জাতীয় শিক্ষা কমিশন। পরীক্ষা পদ্ধতি সংস্কারে বিশ্ববিদ্যালয় কমিশন 1948-50 যে সুপারিশ করেছিল সেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা প্রস্তুত করার কথা বলেছিল। তারপরে কি বলেছিল? ধারাবাহিক পরীক্ষা গ্রহণ বা কন্টিনিউয়াস যেটা পরীক্ষা গ্রহণ কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন। তারপর অভ্যন্তরীণ পরীক্ষার উপর বিশেষ গুরুত্ব, এই সবগুলি গুরুত্ব দিয়েছিল পরীক্ষা পদ্ধতি সংস্কারে বিশ্ববিদ্যালয় কমিশন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন কমিশন 1948-50। মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53 যেটা মুডালিয়ার কমিশন রয়েছে। বাস্তববাদের সাথে সম্পর্ক প্রচলিত শিক্ষা ব্যবস্থা না, প্রচলিত বৈচিত্র্যহীন শিক্ষা ব্যবস্থা, পুঁথিগত বিদ্যার উপর অত্যাধিক গুরুত্ব দান। তারপর হচ্ছে সবগুলি সঠিক উত্তর হচ্ছে প্রচলিত বৈচিত্র্যহীন শিক্ষা ব্যবস্থা। প্রচলিত বৈচিত্র্যহীন শিক্ষা ব্যবস্থার কথা কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53 গঠনের কারণ হিসাবে ছিল, অর্থাৎ 56 এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। এবার 57 নম্বর কোয়েশ্চেন আমরা পৌঁছিয়ে গেছি। মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার কোন পর্যায়ে ব্যাপক সংস্কারের কথা বলা হয়েছে? সেক্ষেত্রে হচ্ছে মূল্যায়নের ক্ষেত্রে ব্যাপক সংস্কারের কথা বলা হয়েছে। প্রথাগত শিক্ষা হিসাবে কোন কমিশন প্রাক প্রাথমিক শিক্ষা সংস্কারে প্রয়াসী হয়? সার্জেন্ট কমিশন, হান্টার কমিশন, কোঠারি কমিশন নাকি মুদালিয়ার কমিশন? এক্ষেত্রে 18 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কোঠারি কমিশন। নেক্সট কোয়েশ্চেন, কোঠারি কমিশনের প্রধান লক্ষ্য ছিল স্বাধীনতার যে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার পর্যালোচনা করা ও সংস্কার করা, একদম ঠিক। সাধারণ শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নের সুপারিশ করা। তারপরে কি ছিল? সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। আচ্ছা, কোঠারি কমিশনের মূল লক্ষ্য যেটা ছিল সেক্ষেত্রে হচ্ছে প্রাথমিকের পর প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা সেটা কিন্তু নয়। তবে সাধারণ শিক্ষা বৃত্তিমূলক শিক্ষার কথা কিন্তু বলেনি। তবে সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার কথা বলেনি। জাতীয় শিক্ষা কোঠারি কমিশন কিন্তু জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছিল। অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। তবে 60 নম্বরে দেখে নেব, মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না। এই উক্তিটি কার বা কোন কমিশনের এই উক্তিটি? সেটা হচ্ছে আমাদের জাতীয় শিক্ষা কমিশন, যেটা জাতীয় শিক্ষানীতি, যেটা 1986। জাতীয় শিক্ষা কাঠামো হিসাবে কোঠারি কমিশনের সুপারিশ ছিল সেটা হচ্ছে 10+2+3+2, অর্থাৎ অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এবং উপনিবেশ বিরোধী আন্দোলনকে কটি পর্যায়ে ভাগ করার কথা বলা যায়? 2টি, 3টি, 4টি নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হচ্ছে 4টি পর্যায়ে। নেক্সট এবার 63 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে যে উপনিবেশিক বিরোধী আন্দোলন তৃতীয় পর্যায়ে সময়কাল কোনটি ছিল? 1920-22, 22-24, 30-38 নাকি 28-38? সঠিক উত্তর হচ্ছে 1930 থেকে 38 ছিল উপনিবেশিক বিরোধী আন্দোলনের তৃতীয় পর্যায়ের সময়কাল। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংরেজ সরকার পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চার প্রধান লক্ষ্যটি ছিল সমাজবিজ্ঞানে কুসংস্কার দূর করা, নিরক্ষরতা দূর করা, রাজনৈতিক ও বাণিজ্যিক প্রসার ঘটানো। ওই সবগুলি 64 নম্বর সঠিক উত্তর হচ্ছে রাজনৈতিক ও বাণিজ্যিক প্রসার ঘটানো, অর্থাৎ সি ইজ দি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 64 নম্বরে। এরপরে আমরা দেখে নেব পরবর্তী যে কোয়েশ্চেনটি রয়েছে। আচ্ছা, পরবর্তী আমরা ইউনিটে পৌঁছে গেছি। 2 নম্বর ইউনিট, প্রথম ইউনিট গেল। 2 নম্বর ইউনিট হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্র কাঠামো। ভারতবর্ষের যে রাষ্ট্র কাঠামো রয়েছে এবং ভারতের রাষ্ট্র কাঠামো প্রাক স্বাধীনতা এবং স্বাধীনোত্তর কাল, অর্থাৎ স্ট্রাকচার অফ ইন্ডিয়ান নেশন স্টেট প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা।
প্রথম কোয়েশ্চেন হচ্ছে রাষ্ট্রের আবশ্যিক শর্ত কী? জনসমষ্টি থাকতে হবে, আচ্ছা, নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে এবং সার্বভৌমত্ব থাকতে হবে। এটাই হচ্ছে একটি স্বাধীন নিরপেক্ষ রাষ্ট্র। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানে উল্লেখিত মূল্যবোধগুলিকে কটি ভাগে ভাগ করা যায়? 4টি, 3টি, 2টি, 5টি, সবগুলি ঠিক না, আচ্ছা 3টে। সেক্ষেত্রে আমাদের যেটা হয়ে থাকবে সেটা হচ্ছে ভারতবর্ষের যে সংবিধান উল্লেখিত বা উত্থিত যে মূল্যবোধগুলি রয়েছে সেটিকে 3টে নীতিতে ভাগ করা যায়। মূল্যবোধগুলিকে 3টে নীতিতে ভাগ করা যায়। নিচের কোন শিক্ষণ প্রক্রিয়াটিতে গণতান্ত্রিক নীতি অনুসৃত হওয়ার সুযোগ বেশি দেখা যায়? সেক্ষেত্রে বক্তৃতা পদ্ধতি, ডেমনস্ট্রেশন পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রজেক্ট পদ্ধতি। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা কী? শিক্ষার আইন প্রণয়ন করা, শিক্ষা প্রশাসকের জন্য আইন প্রণয়ন করা, শিক্ষার বিষয়ের সাংবিধানিক প্রহরী হিসেবে কাজ করা, নিজের উদ্যোগে সরকারকে উপদেশ দান। সঠিক উত্তর হয়ে যাবে যেটা শিক্ষার বিষয়ে সাংবিধানিক প্রহরী হিসাবে কাজ করা। 5 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। সংবিধানের 7ম শিডিউলে কয় প্রকার দায়িত্বের কথা বলা রয়েছে? 7ম শিডিউলে আমাদের 3 প্রকার, যেমন রাজ্য, কেন্দ্র এবং যৌথ, এই 3 প্রকার দায়িত্বের কথা কিন্তু বলা রয়েছে। অর্থাৎ 3 প্রকার দায়িত্বের তালিকা রয়েছে। একটা হচ্ছে রাজ্য তালিকাভুক্ত বিষয়, যেটা মূল সংবিধানে 64টি বিষয় ছিল, বর্তমানে 60টি রয়েছে। কেন্দ্র তালিকা বিষয়ে মূল সংবিধানে 97টি বিষয় ছিল, বর্তমানে রয়েছে 100টি। এবং যৌথ তালিকায় মূল সংবিধানে 47টি বিষয় ছিল, বর্তমানে 52টি বিষয় রয়েছে। এবং শিক্ষা হচ্ছে যৌথ বা কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। ভারত সরকারের প্রধান হলেন হচ্ছে ভারতের রাষ্ট্রপ্রধান। ভারত সরকারের প্রধান হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। বর্তমানে রয়েছেন প্রথম আদিবাসী মহিলা মুখ্যমন্ত্রী এবং মহিলা রাষ্ট্রপতি, বা দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি এবং প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন। তিনি হচ্ছেন ভারতের 15তম রাষ্ট্রপতি এবং প্রথম আদিবাসী ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। 7 নম্বর কোয়েশ্চেন, ভারতের কোন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? জুরাথুস্ট্রিয়ান, জৈন, মুসলিম নাকি বৌদ্ধ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে জুরাথুস্ট্রিয়ানরা। সব থেকে যে সংখ্যালঘু সম্প্রদায়গুলি রয়েছে তার মধ্যে জুরাথুস্ট্রিয়ানরা বেশি শিক্ষিত। তারপরে আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেন, 8 নম্বর কোয়েশ্চেনে চলে যাব, যেখানে কি বলছে যে প্রাথমিক প্রতিষ্ঠানের উদাহরণ, গৌণ প্রতিষ্ঠানের উদাহরণ, অপ্রথাগত প্রতিষ্ঠান উদাহরণ, ধার্মিক প্রতিষ্ঠান উদাহরণ। সঠিক উত্তর হচ্ছে পরিবার হচ্ছে একটি অপ্রথাগত প্রতিষ্ঠানের উদাহরণ, অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত। নেক্সট হচ্ছে শিক্ষাক্ষেত্রে এডুস্যাটের ব্যবহারের জন্য যে গণমাধ্যমের সাহায্য নেওয়া হয় তা হলো রেডিও, সংবাদপত্র, মাসিক পত্রিকা, টেলিভিশন। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে টেলিভিশন। নেক্সট কোয়েশ্চেন, 10 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে বলছে ভারতীয় গণতন্ত্রের শাসন বিভাগ বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কোন দেশের আদলে গঠিত হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হচ্ছে ব্রিটেনের আদলে তৈরি হয়েছে ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক ব্যবস্থা। নেক্সট হচ্ছে কোন ক্ষেত্রে সংবিধান সংশোধনের জন্য তেমন কোনো জটিল পদ্ধতি অবলম্বন করতে হয় না? মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, নতুন রাজ্য সৃষ্টি, সবকটি। ক্ষেত্রে হয়ে যাবে সবকটি। কেন কিনা আমাদের যে মৌলিক অধিকার রয়েছে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে রয়েছে, যেটা হচ্ছে তৃতীয় যে শিডিউলের মধ্যে রয়েছে। তারপরে কি রয়েছে? নির্দেশমূলক রয়েছে 4th শিডিউলের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে আমাদের নির্দেশমূলক নীতি পার্ট 4-এ রয়েছে, যেটা 36 থেকে 51 নম্বর ধারা। নতুন রাজ্য সৃষ্টি হচ্ছে 3য় নম্বর ধারাতে রয়েছে, যেখানে ভারতীয় যে ভূখণ্ড সংক্রান্ত বিষয় রয়েছে। নেক্সট আমরা দেখে নেব গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো হলো কি? আইনসভা ও শাসন বিভাগ, দলীয় ব্যবস্থা ও নির্বাচনীমূলক রাজনীতি, কেন্দ্র এবং রাজ্যের বিচার ব্যবস্থা। এই সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাব এবার। নিচের কোনটি বিচার বিভাগের কাজ নয়? অপশন এতে বলছে নির্বাচন বিরোধ মীমাংসা করা। আচ্ছা, বিতে বলছে কি? বিতে বলছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, নাগরিকদের অধিকার সংরক্ষণ, আইন লঙ্ঘনকারী শাস্তি দান। অর্থাৎ বিচার বিভাগের কাজ যেটা নয় সেটা হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। শান্তি শৃঙ্খলা বজায় রাখে থাকে পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট হয়ে যাবে ভারতবর্ষের রাজনৈতিক দলের প্রধান দুর্বলতা হলো যে কোনো মূল্যে ক্ষমতা অর্জন এবং সেই ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো অনৈতিক পথ অবলম্বন। একদম ঠিক কথা, একদম বাস্তবচিত কথা। সংকীর্ণ দলীয় রাজনীতির কারণে জনগণের স্বার্থের প্রতি দৃষ্টি দেয় না। একদম ঠিক কথা। দল ত্যাগ
একটি দুষ্ট ব্যাধি হিসাবে দেখা দিয়েছে, অর্থাৎ উপরের সবগুলি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক। ভারতীয় বিচার ব্যবস্থার ত্রুটি কি? ভারতীয় বিচার ব্যবস্থা যে ত্রুটি রয়েছে সেক্ষেত্রে ফার্স্ট বলছে মামলা মোকদ্দমা নিষ্পত্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা সঠিক। অধিকাংশ মামলা দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকে, ফলে ন্যায়নীতি বিঘ্নিত হয় সঠিক। ব্যয়বহুল হয়ে থাকে যেহেতু দীর্ঘমেয়াদী, এই সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষের রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হলো কি? শিক্ষা জনগণের রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটায়, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় সংহতি সংরক্ষণ করে, বিরোধী দল ক্ষমতাসীন সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংগ্রাম করে। এই উপরের সবগুলি 16 নম্বরের ক্ষেত্রে উপরের সবগুলি। পরের কোয়েশ্চেন আমরা দেখে নেব ভারতীয় যে সংসদের কটি কক্ষ? ভারতীয় সংসদের দুটি কক্ষ রয়েছে। একটি উপরের কক্ষ বা আপার হাউস হচ্ছে রাজ্যসভা এবং লোয়ার হাউস হচ্ছে নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। এছাড়াও ভারতবর্ষের পার্লামেন্ট রয়েছে, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। এই তিনটা ডিপার্টমেন্টে কিন্তু ভারতবর্ষের পার্লামেন্ট বা সংসদ গঠিত হয়েছে। ভারতবর্ষের পার্লামেন্ট বা সংসদ গঠিত হয়েছে। 18 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব, রাজ্যসভা অনধিক কতজন সদস্য থাকে? সর্বাধিক 250 জন সদস্য নিয়ে রাজ্যসভা, এবং লোকসভার ক্ষেত্রে সর্বাধিক 550 জন, বর্তমানে 543 জন রয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভাতে কিন্তু 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করে থাকে। 19 নম্বর কোয়েশ্চেনে চলে যাব, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করে? 12 জন সদস্যকে সর্বোচ্চ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 20 নম্বর কোয়েশ্চেনে চলে যাব, রাজ্যসভার সভাপতিকে রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি এক্স অফিসিও চেয়ারম্যান হিসাবে তিনি 64 নম্বর ধারাতে এক্স অফিসিও চেয়ারম্যান হিসাবে কিন্তু তিনি এই পদটিকে সামলান। বর্তমানে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি রয়েছেন জগদীপ ধনকর, তিনি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি। তারপর আমরা চলে যাব 21 নম্বর কোয়েশ্চেনে, রাজ্যসভা এবং লোকসভার মধ্যে কোন সংসদের মেয়াদ বেশি? আচ্ছা, রাজ্যসভা এবং লোকসভার মধ্যে কোন সাংসদদের মেয়াদ বেশি? অবশ্যই রাজ্যসভা, কেন কিনা রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর এবং লোকসভার ক্ষেত্রে হচ্ছে 5 বছর। বাইশ নম্বর প্রশ্নে চলে যাব, জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে কোনো সভা আইন প্রণয়ন করতে পারে কে? অবশ্যই রাজ্যসভা এবং লোকসভা। আচ্ছা, জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে কোনো আইন প্রণয়ন করতে পারে কিন্তু আমাদের পার্লামেন্টের উচ্চকক্ষ, মানে হচ্ছে রাজ্যসভা, যেটা 49 নম্বর ধারাতে 249 নম্বর ধারা, 249। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, বর্তমানে লোকসভা অনধিক কতজন সদস্য নিয়ে গঠিত? বর্তমানে 550 জন, কিন্তু বর্তমান সদস্য সংখ্যা যদি বলা হয় সেক্ষেত্রে রয়েছে 543 জন, এবং যেটা সেক্ষেত্রে হয়ে যাবে ক্ষেত্রে সঠিক। দেখা যাচ্ছে 24 নম্বর কোয়েশ্চেন, লোকসভার সদস্য পদ প্রার্থীকে ভারতের নাগরিক হতে হয়, 25 বছর বয়স হতে হয় কম করে, পার্লামেন্টের নির্ধারিত অন্যান্য যোগ্যতার অধিকারী হতে হয়, সবগুলি হচ্ছে ঠিক। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব 25 নম্বর, কোনো নতুন বিল আইনে পরিণত হওয়ার পূর্বে প্রয়োজন হলো লোকসভা এবং রাজ্যসভার অনুমোদন, লোকসভা রাষ্ট্রপতির অনুমোদন, লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতির অনুমোদন, রাষ্ট্রপতির অনুমোদন। সঠিক উত্তর হয়ে যাবে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতির অনুমোদন। ভারতীয় গণতন্ত্রের গুরুত্বপূর্ণ কাঠামো শাসন বিভাগ কোন দেশের আদলে গঠিত হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, না সঠিকভাবে বলা যাবে না। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে ব্রিটেন। রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কীরূপ যোগ্যতা সম্পন্ন হতে হয়? ভারতীয় নাগরিক হতে হবে, বয়স হতে হবে ন্যূনতম 35 বছর, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে উপরের সবগুলি। অবশ্যই ক্ষেত্রে 27 নম্বরের ক্ষেত্রে উপরের সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর। কোনটি উপরাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা হিসেবে স্বীকৃত হয়? সেটা হচ্ছে রাজ্যসভা পরিচালনা, এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে থাকেন সেটা। এবং দণ্ডিত ব্যক্তিদের শাস্তি মকুব বা হ্রাস করতে পারে কিন্তু প্রেসিডেন্ট, যেটা পার্ডনিং পাওয়ার রয়েছে 72 নম্বর আর্টিকেলে। এবং রাজ্যসভা সদস্যদের 12 জন সদস্যকে মনোনীত করে রাষ্ট্রপতি। এরপর আমরা চলে যাব 29 নম্বর কোয়েশ্চেনে। 29 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে দেখে নেব ফ্রেন্ডস। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে অন্যতম হলো নীতি নির্ধারণ এবং তার বাস্তবায়ন, আইন প্রণয়ন, শাসন বিভাগ পরিচালনা করা। এই সবগুলি হচ্ছে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট আমরা চলে যাব 30 নম্বর কোয়েশ্চেনে। সংবিধান অনুসারে রাজ্যপাল হলেন রাজ্য প্রশাসনের নিয়মতান্ত্রিক প্রধান, তারপরে শাসন বিভাগের সর্বোচ্চ পদাধিকারী এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, সবগুলি হলো সত্য। তারপরে আমরা চলে যাব 31 নম্বর, রাজ্যপাল সাধারণত কার পরামর্শে চলেন? তিনি রাষ্ট্রপতির পরামর্শে
আচ্ছা, কার পর রাজ্যপাল সাধারণত কার পরামর্শ চলেন? প্রধানমন্ত্রীর পরামর্শে, মুখ্যমন্ত্রীর পরামর্শে তিনি চলেন। তারপরে চলে যাব আমরা 32 নম্বর, রাজ্য স্তরের সবচেয়ে নিচু স্তরের বিচার ব্যবস্থা কোনটি? রাজ্য স্তরের যে বিচার ব্যবস্থা রয়েছে, রাজ্য স্তরের সর্বোচ্চ বিচারালয় হচ্ছে হাইকোর্ট, আর নিম্ন স্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যায় পঞ্চায়েত। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের কতজন সংশোধনে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি এবং সংহতি এই তিনটে শব্দ কিন্তু যুক্ত করা হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের মৌলিক অধিকারগুলি সংশোধনের জন্য প্রয়োজন সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হয়ে থাকে। সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন প্রয়োজন হয়ে থাকে। নেক্সট হচ্ছে 35 নম্বর, বিচার বিভাগের কাজ কি? বিচার বিভাগের কাজ হচ্ছে আইন ও সংবিধানের সঠিক ব্যাখ্যা করা। নেক্সট হচ্ছে ভারতীয় পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত হয়ে থাকে? ভারতের রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা, এদেরকে নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা 37 নম্বর কোয়েশ্চেন, রাজ্যসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার হাতে রয়েছে? রাজ্যসভাকে ভেঙে দেওয়ার ক্ষমতা কিন্তু রয়েছে শুধুমাত্র আমাদের আচ্ছা, রাজ্যসভাকে ভেঙে দেওয়ার ক্ষমতা কিন্তু নেই, কারণ হচ্ছে রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, প্রত্যেক 6 বছর অন্তর সদস্যদের কার্যকালের মেয়াদ শেষ হয়, কিন্তু প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্যের কার্যকালের মেয়াদ একটা অটোমেটেড প্রসেসের মাধ্যমে শেষ হয়। তাই কেউ রাজ্যসভা ভেঙে দিতে পারে, কিন্তু লোকসভা ভেঙে দেওয়া যায় প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে, পরামর্শক্রমে, রাষ্ট্রপতির দ্বারা। 32 নম্বর কোয়েশ্চেন, ক্ষমতার দিক থেকে রাজ্যসভা এবং লোকসভা কোনটি বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের লোকসভা রাজ্যসভা অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে অর্থ বিল উত্থাপন করা যায়, অর্থ বিল পাশ করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, লোকসভার দলনেতাই প্রধানমন্ত্রী হয়ে থাকে, অর্থাৎ প্রশাসনিক প্রধান কিন্তু এই সভার সর্বোচ্চ নেতাই হয়ে থাকেন। নেক্সট হচ্ছে কোন বিষয়ে রাজ্যসভা এবং লোকসভার ক্ষমতা সমান হয়ে থাকে? রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উভয় কক্ষে সমান ক্ষমতা সম্পন্ন ভোগ করে থাকে, এবং জরুরি অবস্থা অনুমোদনের ক্ষেত্রে, সংবিধান সংশোধনের ক্ষেত্রে, এই 3 ক্ষেত্রেই কিন্তু হয়ে যাবে যে উভয় রাজ্যসভা লোকসভা সমান ক্ষমতা ভোগ করে। রাজ্যপালের আইন সংক্রান্ত ক্ষমতা কোনটি? রাজ্যসভার আইন সংক্রান্ত ক্ষমতা, রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করতে পারে ও স্থগিত করতে পারে। তারপরে বলছে রাজ্য আইনসভার এক বা একাধিক কক্ষে যেখানে বিধান পরিষদ ভাষণ দিতে পারেন। তারপরে কি রয়েছে? রাজ্যপালের কথা বলছে, রাজ্য না শুধু। রাজ্যপালের সম্মতি ছাড়া রাজ্যের কোনো বিল আইনে পরিণত হয় না। এই সবগুলিই হয়ে যাবে ক্ষেত্রে সঠিক। 41 নম্বরের কোয়েশ্চেনটা আমরা দেখে নেব, যেখানে বলছে জাতি ধারণাটির কয়েকটি প্রয়োজনীয় শর্ত কি? একটা হচ্ছে ভৌগোলিক ঐক্য, ভাষা, রাজনৈতিক সংগঠন ইত্যাদির ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 42 নম্বর, রাষ্ট্রের আবশ্যিক শর্ত কি? বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত একটি জনসমাজ, নির্দিষ্ট একটি ভূখণ্ড থাকতে হবে, সার্বভৌম সরকার থাকতে হবে। উপরের সবগুলোই সঠিক। নেক্সট হচ্ছে 43 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কি? বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। ভারতের সংবিধানে একটা প্রস্তাবনা রয়েছে, অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক। এরপরে আমরা চলে যাব 3 নম্বর ইউনিট, যেটা রয়েছে আমাদের ভারতের সংবিধান এবং শিক্ষা। ভারতের সংবিধান এবং শিক্ষাতে চলে যাব, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন। সেখানে দেখে নেব ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, সংবিধান 21 নম্বর ধারায় 21 ধারায় 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা মৌলিক অধিকার বলে ঘোষণা করা হয়েছিল 2002 সালের 86তম সংবিধানের মাধ্যমে। তারপরে কি বলছে, ভারতীয় সংবিধানের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার শিক্ষাদানের কথা বলা হয়েছে কত নম্বর ধারাতে? সেক্ষেত্রে 350 ধারাতে কিন্তু প্রাথমিক শিক্ষাক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছে। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য কি? এটি বিশ্বের বৃহত্তম সংবিধান, একদম ঠিক কথা। সংবিধানের উপর ঔপনিবেশিক শাসনের কোনো প্রভাব নেই, ঠিক কথা, প্রভাব নেই। তারপরে কি বলছে যে আচ্ছা, ঔপনিবেশিক শাসনের তো প্রভাব রয়েছে, ব্রিটিশ বা আমেরিকা বা রাশিয়া থেকে নেওয়া হয়েছে সংবিধানের। এটি বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান নয়, এটি একটি অসম্পূর্ণ সংবিধানও নয়, তাই সঠিক উত্তর হয়ে যাবে এটি বিশ্বের বৃহত্তম সংবিধান এবং লিখিত সংবিধান। সংবিধানের কোন ধারায় প্রাথমিক শিক্ষা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভ করার কথা উল্লেখ রয়েছে? এটা 300 ধারাতে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষার ক্ষেত্রে সাম্য এবং ন্যায় বিচারের একটি উদাহরণ হলো শিক্ষার সুযোগ, ভারতীয় শিক্ষানীতি। আচ্ছা, শিক্ষার সুযোগের কথা কিন্তু বলা রয়েছে। পরের কোয়েশ্চেনে চলে যাব, শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দানে সংবিধানের কোন আর্টিকেল সংশোধন
করতে হয়েছিল এবং কবে? আচ্ছা, শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়ার জন্য 2002 সালে, যেটা আমাদের 21-এর এ ধারা, মৌলিক অধিকারের স্বীকৃতি দানের সংবিধানের কোন আর্টিকেলকে সংশোধন করেছিল? 21 নম্বর আর্টিকেল, এবং 2002 সালের 86তম সংবিধানের সংশোধন। 7 নম্বর কোয়েশ্চেন আমরা এবার পৌঁছিয়ে গেছি, যেখানে ভারতীয় সংবিধানের ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন? ভারতীয় সংবিধানের ড্রাফটিং কমিটির সভাপতি ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, সি গোপালাচারী, চক্রবর্তী গোপালাচারী এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 7 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কে সাম্যের কথা বলা আছে? যে সাম্যের কথা বলা হয়েছে তা হলো সমান সুযোগ সুবিধা, সমান আইন ও মর্যাদা, সমান চাকরি সুযোগ, অর্থাৎ 8 নম্বরের সবগুলি হয়ে যাবে সঠিক কথা। ভারতীয় সংবিধানের নিম্নোক্ত সংশোধনের মাধ্যমে শিক্ষা যৌথ তালিকাভুক্ত সংযোজিত হয়েছিল? 42তম, 13তম, 45তম নাকি 46তম সংবিধান সংশোধনের মাধ্যমে? এটা 42তম সংবিধানের সংশোধন 1976 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দশক বলা হয় থেকে কোন 1991 থেকে 2000 সালকে, 2001 থেকে 2010, 1995 থেকে 2004 নাকি 2011 থেকে 2020 সালকে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দশক বা ডিকেড বলা হয়ে থাকে? সেটা হচ্ছে 2011 থেকে 20। এই 10 বছরকে সম্মিলিত জাতিপুঞ্জ শান্তির দশক হিসাবে দ্বিতীয় পর্যায়ে বলে চিহ্নিত করেছেন। শান্তির জন্য শিক্ষা ও শান্তির জন্য শিক্ষার অন্তর্গত হলো মানসিক বিকাশের শিক্ষা, তারপর হচ্ছে পাক্ষবিক সমন্বয়ের শিক্ষা, সামাজিক বিনয়ী শিক্ষা নাকি নৈতিক বিকাশের শিক্ষা? সঠিক উত্তরটি হয়ে যাবে যে নৈতিক বিকাশের শিক্ষা হচ্ছে শান্তির জন্য শিক্ষা। তারপরে 12 নম্বর কি রয়েছে? ভারতীয় সংবিধান অনুসারে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন আমাদের মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, সংবিধানের নির্দেশাত্মক নীতির অন্তর্গত এগুলির কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে 12 নম্বরের ক্ষেত্রে মৌলিক কর্তব্য। 13 নম্বর কোয়েশ্চেন আমরা পৌঁছিয়ে গেছি। 13 নম্বর কোয়েশ্চেনে কী রয়েছে দেখে নেব, যে ভারতবর্ষের সংসদের কয়টি কক্ষ? ভারতের সংসদের 2টি কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায় তাদের জন্য স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে? 22, 28, 30 নাকি 24? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 30 নম্বর ধারা অনুসারে। নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষের জাদুঘর ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব কার উপর থাকবে? এটা থাকে আমাদের কেন্দ্রীয় সরকারের হাতে। জাদুঘর বা যে সমস্ত মিউজিয়ামগুলি রয়েছে ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে যৌথ তালিকাভুক্ত করার যুক্তি ছিল সেটা হচ্ছে সার্বজনীন শিক্ষার 45 নম্বর ধারায় বাস্তবায়ন, শিক্ষার বিকাশে আঞ্চলিক বৈষম্য হ্রাস করা, শিক্ষার প্রসারে কেন্দ্র রাজ্য অপেক্ষা অনেক বেশি অর্থ ব্যয় করতে পারে। এই সবগুলি শিক্ষার প্রসারে কেন্দ্র রাজ্য অপেক্ষা বেশি অর্থ ব্যয় করতে পারে, এই সবগুলি ঠিক। নেক্সট হচ্ছে 16 নম্বর 17 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের 42তম সংশোধনের পর শিক্ষা বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত হয়েছিল? যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের তালিকায় যুক্ত হয়েছিল। 18 নম্বর কোয়েশ্চেন, শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত না করার পক্ষে যুক্তি হলো যেটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং তার রূপায়ণের প্রেরণা পাবে না, রাজ্য সরকার তার অধিকারে হস্তক্ষেপ করার বিরোধিতা করবে এবং রাজ্য সরকার জাতীয় কর্মসূচি গ্রহণে বাধা দেবে। এই সবগুলোই ছিল যুগ্ম তালিকায় যুক্ত করার নার বিপক্ষে যুক্তি বা পক্ষে যুক্তি। বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে প্রয়োজন হয় কি? সেটা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে শিক্ষার সুযোগ সংক্রান্ত বিষয়ে বৈষম্য করা হবে না। তারপর হচ্ছে পশ্চাৎপদ শ্রেণীর শিক্ষার স্বার্থে উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ, সমাজের বঞ্চিত অংশের শিক্ষার জন্য যেটা সংরক্ষণ। এই সবগুলিই ছিল বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বিষয়বস্তু। নেক্সট কোয়েশ্চেন 20 নম্বর কোয়েশ্চেন আমরা চলে এসেছি এবার, যেখানে কি বলছে যে সংবিধানের কোন ধারায় সমস্ত ধরনের অস্পৃশ্যতাকে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হয়েছে? 304, 46, 17 নাকি 255 নম্বর ধারায়? সঠিক উত্তর হচ্ছে যেটা সঠিক উত্তর সেক্ষেত্রে 304 নম্বর ধারায়। সংবিধানের কোন ধারায় সমস্ত ধরনের অস্পৃশ্যতাকে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হয়েছে? 304 নম্বর ধারায়। 304 নম্বর ধারায়। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কত বড় মিস্টেক, অস্পৃশ্যতা আনটাচেবিলিটি রয়েছে 17 নম্বর ধারায়, এক্সট্রিমলি সরি। নেক্সট হচ্ছে 21 নম্বর কোয়েশ্চেনে আমরা চলে যাব, সংবিধানের কোন ধারায় সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে? সেই একই কোয়েশ্চেন রিপিট। 21 নম্বরের হচ্ছে 30 নম্বর ধারা। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের ভিত্তি কী হওয়া উচিত? সেটা হচ্ছে
জাতপাত ভিত্তিক পশ্চাৎপদতার ভিত্তিতে, আর্থিক ব্যবস্থার ভিত্তিতে, আর্থিক ও জাতপাত ভিত্তিক পশ্চাৎপদতার ভিত্তিতে উপরের সবগুলি। 22 সঠিক উত্তরটি হয়ে যাবে এক্ষেত্রে আর্থিক অবস্থার ভিত্তিতে। নেক্সট আমরা চলে যাব 23 নম্বর কোয়েশ্চেন। ধর্ম ও ভাষার দিক থেকে সংখ্যালঘু বলে সাহায্য দানে রাষ্ট্র কোনো বৈষম্য করবে না, সংবিধানের কোন ধারায় কথা বলা রয়েছে? 30-2 নম্বর ধারায় বলা রয়েছে। রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য কি? পশ্চিমবঙ্গের মুক্ত বিদ্যালয়ের নাম হলো রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়, একদম ঠিক। তারপর হচ্ছে এটা প্রথাগত শিক্ষার সুযোগ পায়নি বা পাঠ ত্যাগ করেছে এমন ব্যক্তিদের জন্য এই বিদ্যালয়। এটি দূরশিক্ষা ব্যবস্থার একটি শ্রেণী, উপরের সবগুলি ঠিক রয়েছে। 25 নম্বর রাজনৈতিক ন্যায় অর্থ হলো ভোটাধিকার, নির্বাচনে অংশগ্রহণের অধিকার, সকলের সরকার গঠনের অধিকার। এই সবগুলি হচ্ছে সঠিক এক্ষেত্রে রাজনৈতিক ন্যায়ের কথার অর্থ। সাধারণ বিদ্যালয়ের উদ্দেশ্য হলো কি? সাধারণ বিদ্যালয়ের উদ্দেশ্য হলো বিত্তবান ও বিত্তহীনদের সন্তানদের শিক্ষার সমান অধিকার থাকবে, সকলের জন্য উন্নত মানের শিক্ষার সুযোগ করে দেওয়া, বিদ্যালয় শিক্ষাকে অবৈতনিক করা হবে। এই সবগুলোই ছিল সাধারণ বিদ্যালয়ের উদ্দেশ্য। 27 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। সাধারণ বিদ্যালয়ের লক্ষ্য পূরণের জন্য কোঠারি কমিশনের শিক্ষক সংক্রান্ত প্রস্তাব হলো সেটা হচ্ছে সমান যোগ্যতা ও দায়িত্ব সম্পন্ন শিক্ষক সমবেতন পাবেন, সব শিক্ষকই একই রকম অবসরকালীন সুযোগ সুবিধা ভোগ করবেন, শিক্ষক নিয়োগ পদ্ধতি একই হবে। উপরের সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন। নবোদয় বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য হলো কি? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে উন্নত মানের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা, একদম ঠিক। সমতা এবং সামাজিক ন্যায় বজায় রাখা, সঠিক। প্রতিভাবান সকল শিশুদের একত্রে বেঁচে থাকা শিক্ষা এবং তাদের অনন্ত সম্ভাবনার পূর্ণ প্রকাশ। এই সবগুলি হচ্ছে নবোদয় বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য। প্রতিবেশী বিদ্যালয় ব্যবস্থা অর্থাৎ নেইবারহুড স্কুল বলতে কোঠারি কমিশন কি বলতে চেয়েছেন? সেক্ষেত্রে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে প্রতিটি বিদ্যালয়ে সেই অঞ্চলে সকলের পড়ার অধিকার থাকবে। 2 নম্বরে বলছে সরকারি স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির মান উন্নয়নের ঘটিয়ে প্রতিবেশী যে স্কুল রয়েছে সেই প্রতিবেশী স্কুলে কী হবে? রূপান্তরিত করতে হবে। এবং সিতে বলছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপনের জন্য কমন স্কুলগুলিতে প্রতিবেশী স্কুলে রূপান্তর ঘটানো অতি আবশ্যক। এই উপরের সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 30 নম্বর কোয়েশ্চেন। শিক্ষাক্ষেত্রে সামাজিক ন্যায় বলতে কী বোঝানো হয়? শিক্ষাক্ষেত্রে সামাজিক ন্যায় বলতে বোঝায় প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষার সমসুযোগ প্রদান, সকলের জ্ঞানের বৃদ্ধি এবং আত্মবিশ্বাসের সমান সুযোগ। তারপর হচ্ছে পশ্চাৎপদ শ্রেণীর শিক্ষার বিশেষ সুযোগ ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা। উপরের সবগুলি সঠিক। নেক্সট হচ্ছে কত খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সংহতি 3টি শব্দ যুক্ত করা হয়েছিল? এখানে 2টি বলা রয়েছে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তারপর আমরা 32 নম্বর প্রশ্নে চলে এসেছি। সংবিধানের কোন ধারায় শিক্ষা সংক্রান্ত বিষয়ে সমাজের পশ্চাৎপদ শ্রেণীর কথা বিশেষভাবে উল্লেখ করার কথা বলা রয়েছে? এটা 46 নম্বর, 32 নম্বরের 15 নম্বর ধারা। অর্থাৎ সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে সমাজের পশ্চাৎপদ শ্রেণী বিশেষভাবে উল্লেখ করার কথা বলা হয়েছে? 15 নম্বর ধারায়। নেক্সট হচ্ছে সংবিধানের প্রস্তাবনা ন্যায়ের অর্থ হচ্ছে যেখানে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এই সব ন্যায়ের কথা বলা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন। অর্থনৈতিক ন্যায় বলতে কী বোঝানো হয়? সকলকে অর্থ উপার্জনের অধিকার দান করা এবং সকলের অর্থ ব্যয়ের সমান অধিকার থাকবে, সকলের অর্থ সঞ্চয়েরও সমান অধিকার থাকবে। এই সবগুলি। নেক্সট কোয়েশ্চেন। শিক্ষার যৌথ দায়িত্ব বলতে কী বোঝায়? কেন্দ্রীয় সরকার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, রাজ্য সরকারের শিক্ষার দায়িত্ব, সরকারি এবং বেসরকারি কর্তৃপক্ষের যৌথ দায়িত্ব, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যে পরস্পর সহযোগিতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। উপরের সবকটি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার কি না? যৌথ দায়িত্ব বলতে বোঝানো হয়েছে যে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার পরস্পরের সহযোগিতার ভিত্তিতে যে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। 36 নম্বর। সংবিধানের কোন সংশোধনীতে শিক্ষাকে যৌথ তালিকাভুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন 1976 সালে। নেক্সট হচ্ছে সংবিধানের কোন সংশোধনীতে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল? 86তম সংবিধান সংশোধন 2002 সাল। রাইট টু এডুকেশন ইজ ইকোনমিট্যান্ট টু ফান্ডামেন্টাল রাইট। এই মন্তব্যটি কোথায় করা হয়েছে? সংবিধানের যেটা সুপ্রিম কোর্টের একটি রায় এটা করা হয়েছে। রাইট টু এডুকেশন ইজ কনকমিটেন্ট টু ফান্ডামেন্টাল রাইটস। 39 নম্বর। এবং এই যে রয়েছে আমাদের
ইউনিট রয়েছে তার লাস্ট কোয়েশ্চেন, সংবিধানের কোন ধারায় 1960 খ্রিস্টাব্দের মধ্যে 14 বছরের সব ছেলে মেয়েদের শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার কথা উল্লেখ রয়েছে ছিল, সেটা হচ্ছে 46 নম্বর ধারাতে, যেটা নাকি 45 না 47 না কোনোটি 48 নম্বর ধারায়। সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে 45 নম্বর ধারায়। পরবর্তীকালে আমরা চলে যাব সেটা হচ্ছে 4 নম্বর ইউনিটে, যেখানে রয়েছে শিক্ষার অধিকার আইন 2009। এক্ষেত্রে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে? ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে RTE অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়েছিল কত সালে? 2000। রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা চালু হয়েছিল 2009 সালে। নেক্সট হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্টের কোন ধারায় শিশুর শিক্ষার অধিকার বিষয়ক তদারকি করার ব্যবস্থার কথা বলা হয়েছে? সেক্ষেত্রে 31 নম্বর ধারায়। নেক্সট হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 কবে থেকে কার্যকর হয়েছিল? এটা কার্যকর হয়েছিল 2010 খ্রিস্টাব্দ থেকে। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এটির যে অধ্যায় বিভক্ত সেটা হচ্ছে আমাদের 60টি অধ্যায় বিভক্ত। শিক্ষার অধিকার আইনের খসড়া প্রথম কবে তৈরি করা হয়েছিল? সেটা হয়েছিল 2005 সালে। নেক্সট হচ্ছে 2009 সালের RTI রাইট টু ইনফরমেশন যেটা রয়েছে অনুসারে বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাত হয়ে থাকে 30:, যেটা রয়েছে 30:1 প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। রাইট টু RTI রাইট টু ইনফরমেশন যেটা সেক্ষেত্রে 2009 নিচের কোনটি সমর্থন করে না? সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা। তারপরে বলেছে ছেলেদের স্কুলে মহিলাদের শিক্ষক, আচ্ছা উচ্চ শিক্ষিত শিক্ষক, এগুলি সবই করে, কিন্তু শিক্ষক প্রশিক্ষণহীন শিক্ষকের ক্ষেত্রে কিন্তু পারমিট করছে না বা সমর্থন করে না। নেক্সট হচ্ছে শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার অধিকার পেয়ে থাকে 6 থেকে 14 বছরের শিশুরা। 6 থেকে 14 বছরের শিশুরা। 9 নম্বর কোয়েশ্চেন আমরা পৌঁছে গেছি। এবার 9 নম্বরের কোয়েশ্চেনে কী রয়েছে? রাইট টু ইনফরমেশন, যে রাইট টু এডুকেশন এখানে 2009 অনুসারে ভারতীয় সংবিধান নির্দেশাত্মক নীতিতে উল্লেখিত 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক এবং সার্বজনীন শিক্ষার দায়িত্ব যার হাতে থাকে সেটা হচ্ছে আমাদের কেন্দ্র এবং রাজ্য যৌথ অর্থাৎ কনকারেন্ট লিস্টের মধ্যে চলে এসেছে তার জন্য। রাইট টু এডুকেশন 2009 এর আইন অনুযায়ী এক্টের কোন স্থান পর্যন্ত? এটা আমাদের যে সমগ্র যেটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল সমগ্র ভারতে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার অধিকার পেয়ে থাকে 6 থেকে 14 বছরের শিশুরা। নেক্সট হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এর যে শিক্ষকের দায়িত্ব হলো কি? শিক্ষকের দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা শিশুর পঠন ক্ষমতার মূল্যায়ন করবেন। নেক্সট হচ্ছে 13 রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 থেকে কার্যকর হয়েছে 1 এপ্রিল 2010 সাল থেকে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব এবার, সেটা হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী মূল্যায়ন প্রক্রিয়া নির্ধারণের সময় যে বিষয়গুলি বিবেচনার মধ্যে রাখতে হবে তা হলো কি? তা হলো অপশন এতে বলে সংবিধান নির্দেশিত মূল্যায়নের সঙ্গে সংগঠিত রক্ষা, সংবিধানের নির্দেশিত মূল্যবোধের সঙ্গে সংগতি রক্ষা। বি হচ্ছে শিশুর সার্বিক বিকাশ, জ্ঞান, ক্ষমতা এবং প্রতিভার উন্নতি সাধন, এবং সিতে রয়েছে শিশুর জ্ঞান অর্জন ক্ষমতার সার্বিক ও ধারাবাহিক মূল্যায়ন এবং সেই ক্ষমতা প্রয়োগের সামর্থ্য। সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক। নেক্সট হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী রাজ্য সরকারের প্রধান দায়িত্ব হলো প্রারম্ভিক শিক্ষালয়ের উপযুক্ত যে পরিকাঠামো নির্ণয় করা, তারপরে হচ্ছে আমাদের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, নির্দিষ্ট মান অনুযায়ী প্রারম্ভিক শিক্ষা নিশ্চিত করা। এই সবগুলি হচ্ছে রাইট টু এডুকেশন 2009 অনুযায়ী রাজ্য সরকারের প্রধান দায়িত্ব। এবার হচ্ছে 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে বিদ্যালয় পরিচালনার সমিতির দায়িত্ব কী? বিদ্যালয় পরিচালনা সমিতির যে দায়িত্ব সেটা হচ্ছে বিদ্যালয়ের কাজ তদারকি করা, তারপরে হচ্ছে বিদ্যালয়ের উন্নয়নের পরিকল্পনা করা, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অর্থ ব্যয়ের তদারকি করা। এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কোনো বিল কখন আইনে পরিণত হয়? লোকসভায় গৃহীত হয়, রাজ্যসভায় গৃহীত হয় এবং লোকসভা রাজ্যসভায় গৃহীত হয়। লোকসভা রাজ্যসভায় গৃহীত হয় এবং তার সম্মতির পর রাষ্ট্রপতির দ্বারা সম্মতি লাভ করে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এর ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন বছর সর্বাপেক্ষা অধিক বিজ্ঞপ্তি জারি করেছিল? সেটা হচ্ছে আমাদের 2011 সালে। নেক্সট রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এর বিদ্যালয়ের দায়িত্ব হলো সমস্ত শিশুর
যেটা সমস্ত শিশুর কী করতে হয়, তাদের ভর্তির ব্যবস্থা করা, সমস্ত শিশুকে নিখরচ স্কুলে পড়ানোর ব্যবস্থা করা, সমস্ত শিশু প্রারম্ভিক শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। 20 নম্বর কোয়েশ্চেন আমরা চলে এসেছি আবার, যেখানে কি বলছে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী কেন্দ্রীয় সরকারের প্রধান দায়িত্ব হলো যেটা, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে আর্থিক সাহায্য করবে। তারপরে কি হচ্ছে না, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা প্রস্তুত করবে এবং শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করবে, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এই উপরের সবগুলো হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। শিক্ষা অধিকার 2009 কার্যকরী করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কোন বিজ্ঞপ্তি শিক্ষার্থীদের দৈহিক স্বাস্থ্য মানসিক বিব্রত করতে নিষেধ করেছে? হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর 909 SES 61 6 জানুয়ারি 2021। অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। 22 নম্বর কোয়েশ্চেন, RTA রাইট টু এডুকেশন 2009 কোন ধারায় শিশুর শিক্ষার অধিকারের বিষয়টিকে তদারকি করার ব্যবস্থার কথা বলা রয়েছে? সেক্ষেত্রে 31 নম্বর ধারা। নেক্সট হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 আইন কার্যকরীকরণের বাধাগুলি হলো, 1 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে জনসংখ্যার বিস্ফোরণ, 2 হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব, 3 হচ্ছে বিদ্যালয়ের ন্যূনতম সুযোগের অভাব। উপরের সবগুলি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 24 রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 কোন অধ্যায়ে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা রয়েছে? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় নাকি চতুর্থ অধ্যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে। এবং আজকের এই যেটা রয়েছে আমাদের যে চ্যাপ্টারটি রয়েছে শিক্ষার অধিকার আইন 2009, সেখান থেকে এটির লাস্ট কোয়েশ্চেন, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 আবশ্যিক শিক্ষা বিষয়ক সংশ্লিষ্ট সরকারের করণীয় হবে যেটা, সেটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের প্রারম্ভিক শিক্ষাদানের ব্যবস্থা করা, 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুর আবশ্যিক ভর্তি নিশ্চিত করা এবং 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুকে স্কুলে হাজিরা ও প্রারম্ভিক শিক্ষা সুনিশ্চিত করা। এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সম্পর্কিত সঠিক ইনফরমেশন। এরপরে আমরা চলে যাব 5 নম্বর ইউনিটে, যেখানে রয়েছে কি রয়েছে 5 নম্বর ইউনিটে রয়েছে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন এডুকেশন। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, আইসিটির পুরো অর্থ হচ্ছে দেখে নেব, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, আইসিটি শিক্ষা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? শিক্ষণ, স্বশিক্ষণ নাকি শিক্ষা ব্যবস্থাপনায়, না সবগুলি এক্ষেত্রে সঠিক উত্তর হবে সবগুলি ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিকে। নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর কোয়েশ্চেনে চলে যাব, শিক্ষার কোন কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগের প্রযুক্তি ব্যবহৃত হয়? শ্রেণী কক্ষ শিক্ষণ, তারপরে আমাদের শিক্ষা ব্যবস্থাপনা, স্বশিক্ষণ সবগুলির ক্ষেত্রেই এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যোগাযোগ কথাটির অর্থ কী? পরস্পরের মধ্যে কথোপকথন নাকি প্রযুক্তির মাধ্যমে তথ্যের আদান প্রদান, সামাজিক মাধ্যম ব্যবহার করে বন্ধুত্ব করা নাকি সত্য সংগ্রহের জন্য যাতায়াত ব্যবস্থা? সঠিক উত্তর হচ্ছে প্রযুক্তির মাধ্যমে তথ্যের আদান প্রদান। তথ্য কথাটির অর্থ কী? তথ্য কথাটি হচ্ছে ঘটনার প্রকৃত বিবরণ বা যা অনিশ্চয়তা দূর করে, নিঃসংশয় করে, যা মুদ্রিত আকারে সংরক্ষণ করা যায়, যা আমরা ছাত্রছাত্রীদের দিয়ে থাকি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যা অনিশ্চয়তা দূর করে, নিঃসংশয় করে থাকে। নেক্সট হচ্ছে কম্পিউটার সাক্ষরতা বলতে কী বোঝায়? কম্পিউটারের জ্ঞান, কম্পিউটার সচেতনতা, কম্পিউটার দক্ষতা সবগুলি, এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে কম্পিউটারে ব্যবহার করা হয়ে থাকে স্বশিক্ষণে, শ্রেণী কক্ষ শিক্ষণে, শিক্ষা প্রশাসনের সব ক্ষেত্রেই সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে, ইন্টারনেট কোন প্রযুক্তির উদাহরণ? তথ্য প্রযুক্তি, যোগাযোগ পদ্ধতি, তথ্য যোগাযোগ পদ্ধতি নাকি বেতার যোগাযোগ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্টারনেট হচ্ছে যেটা, সেটা হচ্ছে বেতার যোগাযোগ। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা ইন্টারনেট হয়ে যাবে কি তথ্য ও যোগাযোগ। নেক্সট পরেরটা কোয়েশ্চেন, যেটা শিক্ষাক্ষেত্রে এডুস্যাট এর ব্যবহার জন্য গণমাধ্যমের সাহায্য নেওয়া হয় তা হলো রেডিও, সংবাদপত্র, মাসিক পত্রিকা না টেলিভিশন? হয়ে যাবে সঠিক উত্তর 21বিংশ শতাব্দীর দক্ষতা অর্জনে শিক্ষা ব্যবস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো সবকটি: পাঠ্যক্রম পুনর্গঠন, শিক্ষণের নির্মাণবাদ এবং গঠনমূলক অ্যাসেসমেন্ট। এই সবগুলি হয়ে যাবে 21বিংশ শতাব্দীর দক্ষতা অর্জনে শিক্ষা ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন। তারপর আমরা দেখে নেব
11 নম্বর কোয়েশ্চেন, প্রযুক্তির সঙ্গে সমাজের মিথস্ক্রিয়া সম্পর্কে সচেতন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে সাক্ষরতা, তথ্য সাক্ষরতা, প্রযুক্তি সাক্ষরতা এবং সমাজের সমস্যা সমাধানের লক্ষ্য অর্জনের জন্য প্রযুক্তির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে প্রযুক্তির সঙ্গে সমাজের মিথস্ক্রিয়া সম্পর্কে সচেতন হলো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সাক্ষরতার এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, ভিডিও ক্যাসেট বা কোন প্রযুক্তির উদাহরণ? তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নাকি সবগুলি? এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে যে ভিডিও ক্যাসেট, এটা হচ্ছে একটি যোগাযোগ পদ্ধতি হিসাবে কাজ করে থাকে। 13 নম্বর কোয়েশ্চেন, কোন প্রযুক্তির ফলে দূরদর্শনে দৃশ্য শ্রাব্য ছায়াচিত্র দেখা সম্ভব হয়? তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি নাকি সবগুলি? তথ্য প্রযুক্তির মাধ্যমে, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কারণ কোনো যে দূরদর্শনের ও দৃশ্য শ্রাব্য ছায়াচিত্র দেখা সম্ভব হয়ে থাকে। তারপর 14 নম্বর প্রশ্ন যেটা রয়েছে এবার সেটা হচ্ছে শিক্ষার্থীদের বুনিয়াদী সাক্ষরতার শর্তাবলী কি? ভাষাগত দক্ষতা, তারপর হচ্ছে পঠন যে লিখন, শিশু শ্রবণ ও পঠনের দক্ষতা, তথ্য মূল্যায়ন ও আত্মীকরণের ক্ষমতা, এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক। নেক্সট হচ্ছে প্রযুক্তিগত সাক্ষরতার শর্তাবলী হলো কি? প্রযুক্তি সংক্রান্ত সঠিক বোধ এবং সেগুলি ব্যবহারের দক্ষতা। নেক্সট হচ্ছে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের মূল্যায়ন, প্রক্রিয়াকরণ ও সমন্বয় সাধনে প্রযুক্তির কার্যকরী ব্যবহার, এটাও রয়েছে সঠিক। তারপরে রয়েছে বাস্তব জগতের বিভিন্ন যে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান প্রযুক্তির ব্যবহারের সক্ষমতা, এই সবগুলি হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। তথ্য প্রযুক্তি সাক্ষরতার দক্ষতা হলো কি? একটা হচ্ছে মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে তথ্য মূল্যায়নের ক্ষমতা, দ্বিতীয় হচ্ছে কথন তথ্যের প্রয়োজনীয়তা আছে তা অনুধাবন করতে পারে এবং তথ্যের শনাক্তকরণ, সমন্বয় সাধন ও ব্যবহার, এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষাক্ষেত্রে আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি এর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ব্যবহারিক শ্রেণীবিভাগ হলো আইসিটি জানা ও আয়ত্ত করা। বিতে বলছে আইসিটি ব্যবহার করতে শেখা, আইসিটি নির্ভর শিক্ষাক্রম গড়ে তোলা, এই উপরে সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 18 নম্বর কোয়েশ্চেন, শিক্ষার্থীদের বৈজ্ঞানিক সাক্ষরতার শর্তাবলী হলো বৈজ্ঞানিক তত্ত্ব ও পদ্ধতির জ্ঞান ও বোধ। বিতে বলছে দৈনন্দিন অভিজ্ঞতার ভিত্তিতে প্রশ্নকরণ এবং সেগুলির উত্তর নির্ণয়ের সামর্থ্য। সিতে হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক ঘটনাবলীর বিবরণ ও ব্যাখ্যাকরণের অনুমানের দক্ষতা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবগুলি। নেক্সট কোয়েশ্চেন 19 নম্বর, কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম অটোমেটিক ডিজিটাল ব্যবহৃত হয়? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় নাকি ম্যাসাচুসেটস টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষেত্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন আমরা পৌঁছে গেছি 20 নম্বর প্রশ্ন যেটা কত খ্রিস্টাব্দে ইন্টারনেটের বাস্তব প্রয়োগ ঘটেছিল? সেটা হচ্ছে 1981 খ্রিস্টাব্দে। নেক্সট, পরিকল্পিত শিক্ষণের ক্ষেত্রে ফিডব্যাক কি? ফিডব্যাক হচ্ছে তাৎক্ষণিকভাবে দেখা যায় যেটা, সেটাই হচ্ছে ফিডব্যাক। শিক্ষার ক্ষেত্রে আইসিটি ব্যবহারের উদাহরণ হলো টিভি, ভাষা পরীক্ষাগার নাকি অনুশিক্ষণ না সবগুলি? এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। আইসিটি বা আমাদের যে ইনফরমেশন অ্যান্ড যেটা আইটিসির প্রধান বিভাগ কি? আইটিসি যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে আইটিসির ক্ষেত্রে সেটা হচ্ছে কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, টেলিকমিউনিকেশনস, ইন্টারনেট সিস্টেম, এই সবগুলি হচ্ছে আইটিসির প্রধান বিভাগ। তবে হচ্ছে সিআইইটি এর ফুল ফর্ম কি? সিআইটি এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি। সিএআই এর পুরো অর্থ হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। তারপর যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এমন এক ব্যবস্থা যার মাধ্যমে বিদ্যার্থী কী করে? সহজে তথ্য গ্রহণ করতে পারে, তথ্য সংরক্ষণ ও সঞ্চালন করতে পারে, তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যা করতে পারে, সবগুলি ঠিক। এক্ষেত্রে বর্তমানে নতুন যে দক্ষতাগুলি হলো সেটা হচ্ছে আমাদের সৃজনশীলতা, সমস্যা সমাধান, ডিজিটাল লিটারেসি, এই সবগুলি।
তারপরে 28 নম্বর কোয়েশ্চেন, ডিজিটাল লিটারেসির মাধ্যমে অন্তর্ভুক্ত হলো প্রযুক্তি সাক্ষরতা, তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য সাক্ষরতা, এই সবগুলি। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনেই এই ইউনিটের পরবর্তী ইউনিটে পৌঁছে গেছি আমরা অন্তর্ভুক্তমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনের কথা এখানে বলছে। এখানে এই ইউনিট থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি এবার দেখে নেব। ফার্স্ট রয়েছে যেটা, সেটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, অন্তর্ভুক্তমূলক বা ইনক্লুসিভ যে এডুকেশন সেখানে যে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর আন্তর্জাতিক আলোচনা সালামানকাই কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 1991, 1994, 1996, 1995, সঠিক উত্তর হচ্ছে 1994। নেক্সট হচ্ছে নিচের কোন কমিশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিশেষ কর্মসূচির ক্ষেত্রে সমন্বিত শিক্ষার উপরে গুরুত্ব আরোপের কথা বলেছেন? সেটা হচ্ছে কোটারি কমিশন, 1964-66, জাতীয় শিক্ষানীতি 1986 এবং জাতীয় শিক্ষানীতির প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সালামানকাই অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষার উপর আন্তর্জাতিক আলোচনা কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 1994 সালে। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন কমিশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিশেষ কর্মসূচির উপরে গুরুত্ব আরোপের কথা বলেছেন? সেটা হচ্ছে আমাদের কোঠারি কমিশন 1964-66 সালে। তারপরে আমরা চলে যাব 5 নম্বর কোয়েশ্চেনে, যেখানে বলছে সাধারণ শিক্ষা বা জেনারেল এডুকেশন এবং বিশেষ স্পেশাল এডুকেশন সাধারণত ঐতিহাসিকভাবে পরিচালিত হয় আলাদা ব্যবস্থা হিসাবে, অবশ্যই আলাদা ব্যবস্থা, পৃথক সিস্টেম হিসাবে। তারপর 6 নম্বর কোয়েশ্চেন আমরা চলে এসেছি। এবার 6 নম্বর কোয়েশ্চেনে কী রয়েছে, যেটা হচ্ছে অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের পৃথকীকরণ হলো সেটা হচ্ছে দ্রুত অন্তর্ভুক্তি। নেক্সট হচ্ছে বয়স্ক শিক্ষা কর্মসূচিতে আমরা কী ধরনের শিক্ষা বলতে পারি? সেটা হচ্ছে সামাজিক শিক্ষা। নেক্সট হচ্ছে সালামানকাই আন্তর্জাতিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1994 সালে। নেক্সট হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন বিশেষ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা করার কথা বলা রয়েছে। আচ্ছা, এটা ঠিক রয়েছে কি না? বিশেষ চাহিদা সম্পন্ন সাধারণ শিশুদের সঙ্গে একসঙ্গে সাধারণ বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা করার কথা কিন্তু বলা রয়েছে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ এডুকেশনে। তারপর আমরা 10 নম্বরে চলে যাব। 10 নম্বর কোয়েশ্চেনটা বলছে সাধারণ শিক্ষার্থী ও সামান্য অক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষাদান করা উচিত হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ এডুকেশনের শ্রেণীকক্ষে। তারপরে আমরা চলে যাব 11 নম্বর কোয়েশ্চেনে, যেখানে বলছে অন্তর্ভুক্তিকরণের বৈশিষ্ট্য কী? 1 নম্বর হচ্ছে বিশেষ পৃথকীকরণের যে বিপরীত ধারণা বা সেগ্রিগেশন কীভাবে বৈষম্যকে মেনে নিয়ে একই সঙ্গে জীবনযাপন করা সম্ভব? বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন শিশু একই বিদ্যালয়ে ভর্তি হতে পারে। এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে অন্তর্ভুক্তি শিক্ষা হলো কি? অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ গঠনের শিক্ষা, সকলের জন্য শিক্ষা অর্জনের কার্যকরী উপায়। এই শিক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিস্তৃত বিকল্পের সন্ধান দেয়। এর উপরের সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে সকল শিশু শিক্ষার অধিকার বাস্তবিকরণের সুযোগ সৃষ্টি হয়, সুবিধাভোগী এবং বঞ্চিত শিশুদের মধ্যে সম্পর্ক গড়ে তোলার সুযোগ ঘটে, শিশুদের মধ্যে গণতান্ত্রিক চেতনার বিকাশ সম্ভব হয়। এর উপরে সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আন্দোলন গুরুত্ব পায় শিক্ষায় গণতান্ত্রিকরণ, শিক্ষায় সমতা আনয়নে, সকলের জন্য শিক্ষার ব্যবস্থাকরণে নাকি সামাজিক ন্যায়করণে? 14 সঠিক উত্তর হচ্ছে সকলের জন্য শিক্ষার ব্যবস্থাকরণে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম কীরকম? সহজ, পরিবর্তনশীল, নমনীয়, না অপেক্ষিত স্থায়ী? সঠিক উত্তর হয়ে যাবে নমনীয়। নেক্সট আমরা চলে যাব 16 নম্বর কোয়েশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম হবে সেটা হচ্ছে শিক্ষার্থীর অভিজ্ঞতা ভিত্তিক, শিক্ষার্থীর নিকট প্রাসঙ্গিক, সব শিক্ষার্থীদের পক্ষে অর্জনযোগ্য, উপরের সবগুলি। নেক্সট হচ্ছে যেটা বধিরদের জন্য কে প্রথম বিদ্যালয় স্থাপন করেন? পেড্রো পোন্স অ্যান্ড ডি লিয়ন।
জন ডেওয়ে নাকি ভিসেন্ট ডি পাউল না ম্যারিয়া মন্তেসরি? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে আমাদের পেড্রো পন্স ডি লিওন প্রথম বধিরদের জন্য বিদ্যালয় স্থাপনের কথা বলেন বা স্থাপন করেন। নেক্সট আমরা চলে যাবো 18 নম্বর কোয়েশ্চেন। দর্শনের প্রেক্ষিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্বপূর্ণ অনুমান হলো সকল শিক্ষার্থী ভিন্ন ভিন্ন চাহিদা ও সামর্থ্য নিয়ে বিদ্যালয়ে আসে, তাই তারা মৌলিকভাবে পৃথক নয়। আচ্ছা, বিতে বলছে সাধারণ শিক্ষা ব্যবস্থা সকল শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সাড়া দিতে দায়বদ্ধ, ঠিক রয়েছে। বিদ্যালয় এবং সমাজের যৌথ উদ্যোগে সাধারণ শিক্ষা অন্তর্ভুক্ত সমাজের জন্য নাগরিক সৃষ্টিতে দায়বদ্ধ, অর্থাৎ এক্ষেত্রে সবগুলি হয়ে যাবে সঠিক। দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য নাম হলো এডওয়ার্ড রাস্টন, লুইস বেইল, ভ্যালেন্টাইন লুহুই নাকি উপরের কেউ নয়। দৃষ্টিহীন শিক্ষার ক্ষেত্রে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যে নামটি সেটি হচ্ছে লুইস বেইল প্রথা তিনি চালু করেছিলেন। নেক্সট হচ্ছে ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতি 1968 প্রতিবন্ধী শিশুদের শিক্ষা বিষয়ক প্রস্তাবগুলি হলো, 1 নম্বর হচ্ছে শারীরিক এবং মানসিক যে প্রতিবন্ধী শিক্ষার সুযোগ বৃদ্ধি, প্রতিটি বিদ্যালয়ে অন্তত একটি করে আবাসিক বিশেষ স্কুল স্থাপন, মৃদুমানের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের সাধারণ স্কুলে একত্রে সমন্বিত শিক্ষার ব্যবস্থা, এবং উপরের সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে তাহলে সঠিক। নেক্সট হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান ক্রিয়াশীল দিকগুলি হলো কি, সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রয়োজনীয় পরিষেবা, সহায়ক পরিষেবা, প্রাসঙ্গিক পরিষেবা, এই সবগুলি। নেক্সট কোয়েশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষাদানে কোনটি ব্যবহার করা উচিত নয়, সেটা হচ্ছে ব্যক্তিগত শিক্ষাদান। পরের কোয়েশ্চেনে চলে যাব, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সহপাঠী কর্তৃক শিক্ষণের বা পিয়ার টিচিংয়ের প্রধান তাৎপর্য কী, সেটা হচ্ছে আমাদের সেটা পারদর্শিতায় পিছিয়ে পড়া লো অ্যাচিভার্স বা শিক্ষার্থীরা উপকৃত হয়। তারপরে কি বলছে, পিয়ার টিচিংয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের হীনমন্যতা ও বিচ্ছিন্নতা দূর করা, সকল শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার ব্যাপারে সহযোগিতার মনোভাব সৃষ্টি করা, উপরের সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। এবার আমরা 24 নম্বর কোয়েশ্চেনে চলে এসেছি, যেখানে বলছে বিশেষ শিশুদের পাঠ্যক্রম প্রণয়নের প্রধান নীতিগুলি হলো পাঠ্যক্রমের বিষয়বস্তু সব ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিজ্ঞতা অনুযায়ী হবে। 2 নম্বর বলছে বিভিন্ন সব ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কাছে প্রাসঙ্গিক হবে। সিতে বলছে পাঠ্যক্রম বাস্তব হবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বয়স ও ক্ষমতা অনুযায়ী অবশ্যই জ্ঞান অর্জন হবে, অর্থাৎ সবগুলোই ঠিক। আইসিটি শ্রেণীকক্ষে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যেসব ক্ষেত্রে সহায়তা করে তা হলো কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে বিশেষ শিক্ষার্থীদের বিশেষ দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। আইসিটির সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া উত্তমভাবে সম্পন্ন হয় এবং তাৎক্ষণিক ফিডব্যাক সরবরাহ করে বিশেষ শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সঞ্চার সম্ভব হয়, সবগুলি ঠিক। অন্তর্ভুক্তিমূলক সহায়ক পরিষেবাগুলি হলো 1 নম্বর হচ্ছে প্রতিবন্ধী শিশুদের চিহ্নিত করা, 2 নম্বরে বলছে যেটা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য সর্বাধুনিক শিক্ষা উপকরণগুলির ব্যবস্থা করা, 3 নম্বর হচ্ছে প্রতিবন্ধী শিশুদের মূল্যায়নে সাহায্য করা, সবগুলি ঠিক রয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় অ্যাসেসমেন্টের কৌশলগুলি হলো 1 নম্বর হচ্ছে সেটা হচ্ছে মৌলিক এবং ব্যবহারিক পরীক্ষার উপর গুরুত্ব আরোপ, 2 নম্বরে হচ্ছে নিজেই নিজেকে মূল্যায়ন করা, সিতে রয়েছে সহপাঠীদের দ্বারা মূল্যায়ন করা, অর্থাৎ সবগুলি ঠিক রয়েছে। নেক্সট হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর আন্তর্জাতিক আলোচনা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে সালমানকাই। নেক্সট 1994 সালে কোন আন্তর্জাতিক সংস্থা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ ও শিক্ষা উপকরণ সরবরাহ করে থাকে, সেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের আচ্ছা এই সংস্থাগুলি সবাই মেন শিশুদিনে কাজ করে ইউনাইটেড নেশনস, ইন্টারন্যাশনাল চিলড্রেন অ্যান্ড এমার্জেন্সি ফান্ড, তারপর হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ব্যাংক, এরা সবাই কিন্তু আন্তর্জাতিক এই সংস্থাগুলো অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ এডুকেশন এর জন্য প্রয়োজনীয় অর্থ এবং শিক্ষা উপকরণ সরবরাহ করে থাকে। এরপর আমরা চলে যাব 30 নম্বর প্রশ্নে। 30 নম্বর প্রশ্নে কী রয়েছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কাদেরকে বোঝানো হয়, দৃষ্টিহীন ও বধির, বাক ও বৌদ্ধিক বাধাগ্রস্ত, অস্থি সংক্রান্ত ও স্নায়ুপেশী দুর্বলতা বাধাগ্রস্ত যারা রয়েছে। হেলেন কেলার কে ছিলেন একজন বিখ্যাত অন্ধ এবং বোবা শিক্ষক হলেন হেলেন কেলার, অন্ধ এবং বোবা শিক্ষক 31 বি। নেক্সট হচ্ছে 32
প্যারেন্ট অ্যাডভাইজারি কাউন্সিল অন্তর্ভুক্তিমূলক শিক্ষাক্ষেত্রে প্রধানত কীভাবে সাহায্য করতে পারে? হয়তো বলছে শিশুকে বিদ্যালয়ে ভর্তির সময় প্রতিবন্ধকতা সম্পর্কে সঠিক তথ্য প্রদান। বিতে রয়েছে সেটা হচ্ছে সন্তানদের প্রতিবন্ধকতার ধরন ও মাত্রা এবং বিশেষ চাহিদা সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের অবহিত করা। তারপরে হচ্ছে সন্তানদের অগ্রগতি ও দুর্বলতার দিকগুলি সম্পর্কে বিদ্যালয়কে সঠিক তথ্য প্রদান। এই সবগুলি হয়ে যাবে সঠিক ইনফরমেশন। 33 নম্বরের কোয়েশ্চেন আমরা চলে এসেছি, যেখানে কি বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা কী ধরনের শিক্ষা ব্যবস্থা? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা একনায়কতান্ত্রিক দেশে দেখা যায় না, বৈচিত্র্যপূর্ণ দেশেও দেখা যায় না, গণতান্ত্রিক দেশে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন 34 নম্বর, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ কী? বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের সামর্থ্য ও চাহিদা অনুযায়ী একই সঙ্গে শিক্ষাদানকে ইনক্লুসিভ এডুকেশন বলা হয়ে থাকে। বহির্ভূতকরণ বা এক্সক্লুশন কাকে বলা হয়? এক্সক্লুশন বলা হয়ে থাকে যারা বৃত্তি এবং বাসস্থান ও আরোগ্য শিক্ষা কর্মসূচি থেকে বঞ্চিত হয়। এরপরে আমরা চলে যাব পরবর্তী ইউনিট, যেটা 5 নম্বর ইউনিটে পর আমরা চলে যাব, সেটা হচ্ছে আচ্ছা 6 নম্বর ইউনিট হলো। এবার আমরা চলে যাব 7 নম্বর ইউনিট, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, চিলড্রেন উইথ স্পেশাল নিডস। সেখানে থেকে যে সমস্ত এমসিকিউগুলি রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলি আমরা এবার দেখে নেব। সেখানে রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন, ব্যাহত শিশু কাদেরকে বলা হয়ে থাকে? যাদের বিশেষ কাজ অসুবিধা হয় কিন্তু সব কাজে নয়, তাদেরকে ব্যাহত অর্থাৎ বাধাগ্রস্ত শিশু। ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হচ্ছে একটি পঠনের অক্ষমতাকে ডিসলেক্সিয়া বলে। শিক্ষণ অক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষণ কৌশল হচ্ছে সেটা হচ্ছে উপরে সবগুলি, যেখানে ব্যক্তিগতভাবে শিক্ষাদান, সাধারণ শিক্ষার্থীদের তুলনায় অধিক সময় প্রদান, পরিকল্পিত শিক্ষাদান। নেক্সট হচ্ছে কে ব্রেইল আবিষ্কার করেন? জন ব্রেইল, লুইস ব্রেইল, মাদাম কুরি, মেরি কুরি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কে ব্রেইল আবিষ্কার করেন। ব্রেইল আবিষ্কার করেছিলেন লুইস ব্রেইল। নেক্সট কোয়েশ্চেন, যে সমস্ত শিশু শুনতে পায় না তাদেরকে কি বলা হয়? যে সমস্ত শিশু শুনতে পায় না তাদেরকে কালা বলা হয়ে থাকে, যে সমস্ত শিশু শুনতে পায় না। আচ্ছা নেক্সট হচ্ছে ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হচ্ছে পঠনে অক্ষম শিশু। পরবর্তী কোয়েশ্চেন 7 নম্বর কোয়েশ্চেন আমরা পৌঁছে গেছি। বিশেষ চাহিদা সম্পন্ন এবং সাধারণ শিশুকে একত্রে পঠন পাঠনের ব্যবস্থাকে অন্তর্ভুক্তমূলক ব্যবস্থা না সমন্বিত ব্যবস্থা না মূল স্রোতে আনয়ন ব্যবস্থা না বিশেষ শিক্ষা ব্যবস্থা বলে? বলছে বিশেষ চাহিদা সম্পন্ন এবং সাধারণ শিশুদের একত্রিত সেটাকে বলা হয় সমন্বিত ব্যবস্থা। পরবর্তী কোয়েশ্চেন 8 নম্বর কোয়েশ্চেন, যেটা রয়েছে শ্রবণ সংক্রান্ত সমস্যা পরিমাপের একক কি? শ্রবণ সংক্রান্ত অডিওমেট্রি। তারপরে কি রয়েছে 9 নম্বর কোয়েশ্চেন, শিক্ষণ অক্ষম শিশুদের ক্ষেত্রে কোন কথাটি সঠিক? এরা অতি চঞ্চল হয়, এদের বুদ্ধি কম, এদের দৃষ্টি অথবা শ্রবণ দুর্বল, এদের মানসিক রোগ থাকে। সঠিক উত্তর হচ্ছে এরা অতি চঞ্চল হয়। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেন, একটি ব্রেইল শব্দে কয়টি বিন্দু ব্যবহার করা হয়ে থাকে? একটি ব্রেইল শব্দে 6টি বিন্দু ব্যবহার করা, একটি ব্রেইল শব্দে 6টি বিন্দু ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট 11 নম্বর কোয়েশ্চেন, পিতামাতার দ্বারা অক্ষমতা সম্পন্ন শিশুদের সম্পর্কিত তথ্য। পিতামাতাকে দেওয়া তথ্য নির্ভরযোগ্য নয়, শিশুর সম্পর্কিত পিতামাতার তথ্যই প্রকৃত তথ্য হিসেবে গণ্য হয়। নেক্সট হচ্ছে মৃদু শ্রুতির অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের নিম্নের কোন সীমানার ঊর্ধ্বে কেবলমাত্র শুনতে পায়? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 80 ডেসিবেল। মৃদু শ্রুতি অক্ষমতাযুক্ত শিক্ষার্থী নিম্নের কোন সীমার ঊর্ধ্বে কেবলমাত্র শুনতে পায়? সেটা হচ্ছে 80 ডেসিবেল। এরপর আমরা চলে যাব পরবর্তী যেটা রয়েছে 13 নম্বর প্রশ্ন। কি রয়েছে? আচ্ছা এখানে এই সেটআপ মানে এই ইউনিট থেকে 12টি প্রশ্ন ছিল। পরবর্তী আমরা চলে যাচ্ছি লিঙ্গ এবং বিদ্যালয় ও যেখানে সমাজ, জেন্ডার, স্কুল এবং সোসাইটি। জেন্ডার, স্কুল এবং সোসাইটি এই ইউনিট থেকে যে এমসিকিউগুলি রয়েছে আমরা এবার দেখে নেব। ইউনেস্কো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, ইউনেস্কো কত খ্রিস্টাব্দে শিক্ষাক্ষেত্রে লিঙ্গের ওপর গুরুত্ব আরোপ করেছিল? 1992, 1985, 1997 নাকি 1994? সঠিক উত্তর হচ্ছে 1997 সালে। নেক্সট হচ্ছে নিচের কোনটি সামাজিক নির্মাণের উদাহরণ? অর্থ, জেন্ডার, নাগরিকতা নাকি সবগুলি এক্ষেত্রে সঠিক উত্তর। কোন লিঙ্গের পরিচিতি এখনও পর্যন্ত অন্তর্ভুক্তির শিকার হয়েছে? সেটা হচ্ছে লিঙ্গাত্তর বা লিঙ্গ পরিচয়হীন। নেক্সট হচ্ছে লিঙ্গ সম্পর্কিত ভারসাম্য রক্ষার উপায় কী? সেক্ষেত্রে হচ্ছে পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক লিঙ্গ নিরপেক্ষ করা।
নেক্সট হচ্ছে পিতৃতন্ত্রের অর্থ কী? পিতৃতন্ত্রের অর্থ হচ্ছে পুরুষের সুবিধা মতো আইন প্রণয়ন। নেক্সট হচ্ছে পস্কো বা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, এই আইনটি কত খ্রিস্টাব্দে অনুমোদিত হয়েছিল? এই আইনটি 2012 সালে পক্সো আইন কার্যকরী হয়েছিল বা অনুমোদিত হয়েছিল। প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম ফ্রম সেক্সুয়াল অফেন্স। তারপর আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে, সামাজিক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হলো সেটা হচ্ছে শিক্ষক। নেক্সট হচ্ছে লিঙ্গের ধারণাটি হলো একটি জৈব সামাজিক নাকি মানসিক? এটা একটি জৈব সামাজিক। নেক্সট হচ্ছে নিচের কোনটি সত্য? জেন্ডার হলো সামাজিক ধারণা, তারপরে জেন্ডার হলো জৈবিক ধারণা, সেক্স হলো সামাজিক ধারণা, সেক্স হলো জৈব সামাজিক ধারণা, জেন্ডার হলো একটি সামাজিক ধারণা। 10 নম্বর কোয়েশ্চেন, সামাজিক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হলো অবশ্যই শিক্ষক। অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নারী ও পুরুষের লিঙ্গ সংক্রান্ত সমস্ত বৈশিষ্ট্যের উৎপত্তিস্থল সেটা হচ্ছে আমাদের পরিবার। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর কোয়েশ্চেন, মনসংহিতায় কোন তন্ত্রের প্রকাশ অধিক দেখা যায়? সেটা হচ্ছে পুরুষতন্ত্র। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 13 নম্বর প্রশ্নে, যেখানে রয়েছে 13 নম্বর প্রশ্নের মধ্যে কি রয়েছে, যে পিতৃতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে মাতৃতান্ত্রিক ব্যবস্থার পার্থক্য কোথায়? সেক্ষেত্রে আমাদের দেখে নেব, পিতৃতান্ত্রিক ব্যবস্থা নারী অবহেলিত একদম, এবং মাতৃতান্ত্রিক ব্যবস্থায় পুরুষ অবহেলিত নয়, এটাও ঠিক। তাহলে কি বলেছে, উভয় ব্যবস্থাতেই সমাজ প্রকৃতি অনুযায়ী নারী পুরুষের পার্থক্যের কম বেশি হয়, অর্থাৎ এই সবগুলি ইনফরমেশনই ঠিক রয়েছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, যে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা বালক এবং বালিকার সঙ্গে মিথস্ক্রিয়ার ক্ষেত্রে কাদের উপর গুরুত্ব দেওয়া হয়? সেটা হচ্ছে উভয় বালক বালিকাদের অপেক্ষা বালকদের বেশি প্রশ্ন করেন। নেক্সট হচ্ছে শ্রেণী শৃঙ্খলা যেটা রয়েছে বজায় রাখতে শ্রেণীতে ছেলে এবং মেয়ে কী অনুপাতে থাকা দরকার? মেয়েদের সংখ্যা ছেলেদের অপেক্ষা বেশি হওয়া বাঞ্ছনীয়। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা 16 নম্বর কোয়েশ্চেন, এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এর পাঠ্যক্রমের কাঠামোতে শিক্ষায় সমতা আনার ক্ষেত্রে কাদের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে? সেক্ষেত্রে প্রারম্ভিক শিক্ষার উপর বা প্রান্তিক শ্রেণীর উপর, অর্থাৎ দুর্বল পিছিয়ে পড়া শ্রেণীর উপর। শ্রেণীকক্ষে লিঙ্গ পার্থক্যের কারণে সংখ্যায় বেশি বা কম কী ধরনের প্রভাব দেখা যায়? সেক্ষেত্রে হচ্ছে সহপাঠীদের মিথস্ক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব, শ্রেণীকক্ষের আবহাওয়া ও আচরণ ব্যাহত হয়, বালিকাদের আত্মবিশ্বাস ও আত্মপ্রকাশ ব্যাহত হয়, উপরের সবগুলি। এরপরে 18 নম্বর কোয়েশ্চেন আমরা চলে এসেছি এবার, যেখানে দেখে নেব যে পাঠ্যপুস্তক রচনায় বালক এবং বালিকাদের উপর সম গুরুত্ব দেওয়া নিচের কোনটি বিশেষ গুরুত্বপূর্ণ? সেক্ষেত্রে হচ্ছে 1 নম্বর হচ্ছে যেটা পাঠ্যপুস্তকের ভাষা এবং উদাহরণের ক্ষেত্রে উভয় লিঙ্গের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। নতুন পাঠ্যপুস্তক বা সব বালক বালিকাদের সরবরাহ করতে হয়। তারপরে হচ্ছে অনুশীলনের জন্য প্রশ্নের ক্ষেত্রে বালক বালিকাদের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। এই উপরের সবগুলি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোন সমাজবিজ্ঞানী জেন্ডার সংক্রান্ত সমাজ নির্মাণকরণ তত্ত্বের প্রবক্তা? তিনি হলেন আগস্ট কম্ট। অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। লিঙ্গ ভারসাম্য বিচার করার সময় বিশেষ তাৎপর্যপূর্ণ শব্দগুলি হলো লিঙ্গ নিরপেক্ষতা, লিঙ্গ পক্ষপাতিত্ব এবং সর্বলিঙ্গাত্মক, এই সবগুলি। 21 নম্বরের কোয়েশ্চেন, শিক্ষার কোন কোন ক্ষেত্রে ইউনেস্কো লিঙ্গ অন্তর্ভুক্তকরণের কথা বলেছে? পাঠ্যক্রম প্রণয়নে এবং যেটা বলেছে পাঠ্যপুস্তক রচনায়, শিক্ষা শিক্ষণ প্রক্রিয়ায়, এই সবগুলির ক্ষেত্রেই। নেক্সট হচ্ছে জেন্ডার অর্থাৎ মহিলা বা পুরুষের ধারণা সম্পূর্ণভাবে জৈবিক ঘটনা। আচ্ছা, বিতবচে সম্পূর্ণভাবে সামাজিক দৃষ্টিভঙ্গি দ্বারা স্থির হয় না, জৈবিক ঘটনা ও সামাজিক দৃষ্টিভঙ্গি উভয়ের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। নেক্সট হচ্ছে 23 নম্বর কোয়েশ্চেন সেটি হচ্ছে আমাদের আজকের এই ইউনিটের শেষ কোয়েশ্চেন। জেন্ডার বা মহিলা এবং পুরুষের আচরণ নির্ভর করে সামাজিক রীতিনীতি ও আদর্শের উপর, স্থান ও কালের ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে উপর, এই সবকটি ক্ষেত্রে সঠিক হবে। আমরা পরবর্তী ইউনিট দেখে নেব এবার। পরবর্তী ইউনিট হচ্ছে যেটা 9 নম্বর ইউনিট। নেক্সট হচ্ছে 9 নম্বর ইউনিটে রয়েছে সমসাময়িক ভারতের বিষয়সমূহ কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইস্যুস, যেখানে কি রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন, যে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য নিচের কোন সংস্থাটি বিশেষ উদ্যোগ নিয়েছে? এটা হচ্ছে আমাদের
এই সবগুলো সংস্থা। আন্তর্জাতিক রেড ক্রস 8ই যেটা মে পালন করা হয় দিবসটি, ইউনেস্কো, তারপরে রয়েছে গ্রিন পিস আন্দোলন, সবগুলি। গণতন্ত্র বলতে বোঝায় সেটা হচ্ছে সার্বজনীন ভোটাধিকার, সংখ্যালঘুদের মতামত অগ্রাহ্য করা। আচ্ছা, গণতন্ত্র বলতে বোঝায় শুধুমাত্র সার্বজনীন ভোটাধিকার, সংখ্যালঘুদের মতামত অগ্রাহ্য করা। আচ্ছা, এটা হবে না। তা হচ্ছে সকলের একমত হয়ে সিদ্ধান্ত গ্রহণ, সংখ্যাগরিষ্ঠদের প্রাধান্য থাকলেও সকলের অধিকার এখানে স্বীকার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে শান্তির জন্য শিক্ষার অর্থ কী? শান্তির জন্য শিক্ষার অর্থ হচ্ছে সহাবস্থান এবং সহনশীলতা শিক্ষা। নিম্নোক্ত কোনটি গণতন্ত্রের সাথে সম্পর্কিত নয়? সেটা হচ্ছে আমাদের গণতন্ত্র হলো অভিজ্ঞতা আদান প্রদান বৃদ্ধি করা। প্রত্যাশিত যে শিখন ফল হিসাবে MLLS দেখা যায়, MLLS এর পুরো অর্থ কি? সেটা হচ্ছে মিনিমাম লেভেল অফ লার্নিং। মিনিমাম লেভেলস অফ লার্নিং হচ্ছে MLLS এর পুরো অর্থ, মিনিমাম লেভেলস অফ লার্নিং। নেক্সট আমরা চলে যাব আজকের এই সেশনটির এই ইউনিটের 6 নম্বর প্রশ্নে, যেখানে ভারতের কেন্দ্রীয় আইনসভাটি অবশ্যই 2 কক্ষ বিশিষ্ট। নেক্সট হচ্ছে ভারতবর্ষের রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 জন। নেক্সট হচ্ছে ভারতের সংবিধানের মোতাবেক শিক্ষা রয়েছে যুগ্ম তালিকায়। নেক্সট হচ্ছে ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার অর্থ কী? যেখানে রাষ্ট্র নিজস্ব কোনো ধর্ম থাকবে না, অর্থাৎ যাদের কোনো মতামত নেই তাদের স্বাধীনতা, প্রতিটি নাগরিকের নিজ ধর্ম অনুশীলনের স্বাধীনতা, অর্থাৎ সবগুলি ক্ষেত্রে সঠিক। 10 নম্বর, নিচের কোনটি গণতান্ত্রিক নীতি বলে বিচার করা হয়ে থাকে? সেটা হচ্ছে অন্যের দৃষ্টিভঙ্গির প্রতি মর্যাদা দান। প্রথম প্রজন্মের শিক্ষার্থী কারা? প্রথম প্রজন্মের শিক্ষার্থী হচ্ছে যাদের পিতামাতা উভয়ই নিরক্ষর। তারপরে বিতে বলছে যাদের পিতামাতা উভয়ই প্রাথমিক শিক্ষা স্তর অতিক্রম করতে পারেনি। প্রথম প্রজন্মের শিক্ষার্থী বলা হয় যাদের পিতামাতার কেউই মাধ্যমিক শিক্ষা স্তর পর্যন্ত অতিক্রম করতে পারেননি, অর্থাৎ পারেননি। আচ্ছা, এগুলো সবই তো হয়ে যাচ্ছে। তাহলে যাদের পিতামাতা উভয় নিরক্ষর হচ্ছে সেই হয়তো তাদের বাড়ি থেকে প্রথম শিক্ষায় অংশগ্রহণ করছে। পিতামাতা উভয় প্রাথমিক শিক্ষা স্তর অতিক্রম করতে পারেনি, যাদের পিতামাতার কেউই মাধ্যমিক শিক্ষা স্তর অতিক্রম করতে পারেনি, সবগুলি হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। 12 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব এবার, যেখানে রয়েছে 12 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে, যে নিচের কোন বিজ্ঞানী প্রথম শিক্ষার্থী প্রথম প্রজন্মের শিক্ষার্থী বলে বিবেচিত হবে? সেক্ষেত্রে হচ্ছে মা 6ষ্ঠ শ্রেণী ও পিতা 10ম শ্রেণী পর্যন্ত পড়েছেন, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 13 নম্বর, নিচের কোনটি প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে অধিকাংশই সামাজিক দায়বদ্ধতা কম। নেক্সট হচ্ছে প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষা সমন্বয় বলতে কি বোঝায়? সেটা হচ্ছে শিক্ষা সমন্বয় বলতে দলগত অধ্যয়নের মাধ্যমে অন্যদের শিক্ষায় অংশগ্রহণ করা। অন্যদের সঙ্গে বি হচ্ছে শিক্ষকের সঙ্গে শিক্ষা সম্পর্কে আলোচনা। সি হচ্ছে পরামর্শদাতার সঙ্গে নিজের শিক্ষা পরিকল্পনা সম্পর্কে আলোচনা। এই সবগুলি ঠিক। 15 নম্বর কোয়েশ্চেনে শিক্ষা প্রতিষ্ঠান পছন্দের ক্ষেত্রে নিচের কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে? সেটা হচ্ছে আমাদের অধ্যয়নের পর চাকরির সম্ভাবনা বেশি। তারপরে কি রয়েছে, যে বিভিন্ন বিষয়ে পড়াশোনার ব্যবস্থা আছে, আর্থিক সাহায্যের সুবিধা আছে, উপরের সবগুলি ঠিক। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি গণতন্ত্রের সামাজিক মাত্রা হিসেবে গণ্য করা হয়? সরকার গঠনে অংশগ্রহণ। বিতে রয়েছে ব্যক্তির মূল্য এবং মর্যাদাকে নিশ্চিত করা। সি হচ্ছে সকলের জন্য সমান অধিকার। ডি হচ্ছে জনসাধারণের মৌলিক চাহিদাপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে সকলের সমান অধিকার। নেক্সট হচ্ছে গণতন্ত্রের উল্লেখযোগ্য ক্ষেত্র কোনটি? রাজনৈতিক গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্র, সামাজিক গণতন্ত্র, উপরের সবগুলি, এক্ষেত্রে উপরের সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কোন কমিশনে ত্রিভাষা করেছিল? সেটা কোঠারি কমিশন হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। 1964-66 সালে কোঠারি কমিশন। নেক্সট হচ্ছে মুদালিয়ার কমিশনের যে নিম্ন মাধ্যমিক স্তরে কটি ভাষা শেখার কথা বলা হয়েছিল? সেক্ষেত্রে অন্তত 2টি ভাষা। নেক্সট হচ্ছে শান্তি শিক্ষার লক্ষ্য কী ছিল? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ এবং সংকীর্ণতামুক্ত ব্যক্তিকে সমাজ ও দেশের উপযোগী করে গড়ে তোলা, আন্তর্জাতিকতা বোধ গড়ে তোলা। এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি শান্তি শিক্ষার প্রধান বাধা? রাজনৈতিক বাধা, সাংস্কৃতিক বাধা, আঞ্চলিক মানসিকতা। এই সবগুলি বাধা হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, যে শিক্ষা সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার, গণতন্ত্র, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পরিবেশগত সচেতনতা উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, সেই শিক্ষাই হলো শান্তির শিক্ষা। একথা বলেছেন ডক্টর এম রয়।
নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত মুখ্য জাতীয় মূল্যবোধগুলি কী? সেক্ষেত্রে হচ্ছে সাম্য, স্বাধীনতা, মৈত্রী, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, উপরের সবগুলি। নেক্সট আমরা চলে যাব ভারতের জাতীয় শিক্ষা ব্যবস্থার যে রূপরেখা নির্ণয় করা হয়েছে তার মূল উৎস কী? তার মূল উৎস হচ্ছে ভারতীয় সংবিধান, ভারত সরকার প্রণীত আইন, ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থা, সার্জেন্ট রিপোর্ট 1944। এক্ষেত্রে ভারতীয় সংবিধান হয়ে যাবে ভারতের জাতীয় শিক্ষা ব্যবস্থার যে রূপরেখা নির্মাণ করা হয়েছে তার মূল উৎস হচ্ছে ভারতীয় সংবিধান। মূল্য হিসাবে 10টি কর্তব্যের কথা ভারতীয় সংবিধানের কোন ধারায় রয়েছে? সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা যুক্ত করা হয়েছিল। মৌলিক কর্তব্য রয়েছে আর্টিকেল 51-এর এতে, যেটা রাশিয়ার কাছ থেকে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে। মূল সংবিধানে কোনো মৌলিক কর্তব্য ছিল না, কিন্তু 42তম সংবিধান সংশোধন 1976 সালে এখান থেকে 10টি নেওয়া হয়েছিল এবং 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 11তম মৌলিক কর্তব্য যুক্ত করার পর বর্তমানে ভারতীয় সংবিধানে 51-এর এ ধারা এবং পার্ট 4-এর এতে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। এবং আজকের এই ক্লাসের একেবারে আমরা লাস্ট যে এতে চলে এসেছি, অর্থাৎ আজকের ক্লাসের যেটা লাস্ট একদম বা শেষ ইউনিট, সেটা হচ্ছে সমসাময়িক ভারতবর্ষের বিষয়সমূহ, তার দ্বিতীয় পর্যায়, কন্টেম্পোরারি ইন্ডিয়ানস ইস্যুস 2। এখানে বলেছে তপশিলি জাতি এবং উপজাতিদের শিক্ষার জন্য ভারত সরকার যে সুবিধাগুলির ব্যবস্থা করেছে তার মধ্যে অন্যতম হলো সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ভর্তির জন্য আসন সংরক্ষণ, 2 হচ্ছে পৃথক হোস্টেল, 3 হচ্ছে ভিত্তিক কারিগরি শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা, এই সবগুলি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, যে ধর্মীয় সংখ্যালঘুদের শিক্ষার ক্ষেত্রে সংবিধানের কোন ধারা উল্লেখ রয়েছে? সেক্ষেত্রে 30 নম্বর ধারা। নেক্সট হচ্ছে নিম্নের কোন কারণটি বস্তি অঞ্চলের শিশুদের প্রাথমিক শিক্ষা অর্জনের প্রধান বাধা? সেটা হচ্ছে দারিদ্রতা। নেক্সট হচ্ছে শহরের বস্তি অঞ্চলের শিশুদের শিক্ষায় কোন সংস্থার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসনের। নেক্সট হচ্ছে শিক্ষার ক্ষেত্রে টেলিভিশন একটি কার্যকরী ভূমিকা উল্লেখ করুন। সেটা হচ্ছে আমাদের এডুস্যাটের মাধ্যমে শিক্ষামূলক কার্যক্রম। নেক্সট হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন, মহিলা সমকক্ষ যোজনা কর্মসূচি সম্পর্কিত যে বিষয় সেটা হচ্ছে শিক্ষা। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে স্থানীয় যে প্রশাসনের নারীদের সংরক্ষণের কথা বলা হয়েছিল? সেটা হচ্ছে 73তম সংবিধান সংশোধন। বা আপনি বেটি আপনি ধন, এই কর্মসূচি সম্পর্কিত হলো সেটা হচ্ছে আমাদের শিশুকন্যা। নেক্সট হচ্ছে উল্লেখিত সম্প্রদায় বা মার্জিনালাইজড গ্রুপের বৈশিষ্ট্য কী? সেটা হচ্ছে এই আমাদের সাধারণত সংখ্যালঘু সম্প্রদায়ের মানসিকতা, বৈষম্যের শিকার এবং যৌথ পরিচয় বিশ্বাস, এই সবকটি। নেক্সট হচ্ছে শিক্ষায় সম সুযোগের অর্থ কী? শিক্ষায় সম সুযোগের অর্থ হচ্ছে সেটা হচ্ছে আমাদের যোগ্যতা প্রচেষ্টা অনুযায়ী শিক্ষা। অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। 1958 জাতীয় নারী শিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন আমাদের দুর্গাবাই দেশমুখ ছিল 1958 সালে যে জাতীয় নারী শিক্ষা কমিটির সভাপতি। নেক্সট হচ্ছে শিক্ষাক্ষেত্রে সকলের জন্য সমান সুযোগ, এটা নেওয়া হয়েছিল শিক্ষাক্ষেত্রে ন্যায় বিচারের উদাহরণ হিসাবে। তবে 13 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, যেখানে রয়েছে যে তপশিলি জাতি উপজাতিদের শিক্ষায় বিশেষ অধিকারের কথা বলা রয়েছে যে ধারা, সেটা হচ্ছে 46 নম্বর ধারাতে। নেক্সট কোয়েশ্চেন, রাষ্ট্র তপশিলি জাতি ও আদিম জাতিগুলির শিক্ষা ও অর্থনৈতিক মঙ্গলের জন্য সব রকম সামাজিক যে অন্যায় ও শোষণ থেকে তাদের রক্ষা করবে ভারতীয় সংবিধানের কোন ধারায় এটা বলা রয়েছে? এটা হয়েছে যেটা 46 ধারায়। দলিত শ্রেণীগুলির শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত মুখ্য পদক্ষেপগুলি হলো শিক্ষাস্থানে জন্য আসন সংরক্ষণ, তারপরে রয়েছে সেটা হচ্ছে বৃত্তি ও কারিগরি শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা, পৃথক ছাত্রাবাসের ব্যবস্থা, এই সবগুলি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, বস্তি অঞ্চলের প্রসার ঘটার কারণ কি? সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে উপার্জনের সুযোগ, তারপর হচ্ছে দারিদ্র ও বাসস্থানের অভাব, এই সবগুলি। নেক্সট কোয়েশ্চেন, বস্তি অঞ্চলের শিশুদের উন্নত মানের যে প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজন হলো সেটা হচ্ছে
1 নম্বর হচ্ছে উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা, 2 নম্বর হচ্ছে উন্নত মানের শিক্ষার সুযোগের ব্যবস্থা করা, 3 নম্বর হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, এই সবগুলি ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট হচ্ছে ভারতীয় শিক্ষাক্ষেত্রে প্রান্তিক কাদেরকে বলা হয়ে থাকে? ভারতীয় শিক্ষাক্ষেত্রে প্রান্তিক বলা হয় তপশিলি জাতি উপজাতিদেরকে, পথশিশু, বস্তি শিশুদের, নারী ও শিশু শ্রমিক, এই সবগুলিকে। নেক্সট আমরা দেখে নেব ভারতীয় শিশুরা 8 থেকে 18 বছর গড়ে টেলিভিশন দেখে কত ঘন্টা? 19 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে প্রতিদিন 2 ঘন্টা। নেক্সট কোয়েশ্চেন, কোন কোন ক্ষেত্রে বালক বালিকাদের উপর বৈদ্যুতিক মাধ্যমে বিশেষ প্রভাব দেখা যায়? সেটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত আচরণের উপর, শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত পারদর্শিতার উপর, খেলাধুলা, স্পোর্টস এবং অংশগ্রহণের উপর, এই সবগুলির ক্ষেত্রেই। এবার হয়ে যাবে আমাদের পরবর্তী কোয়েশ্চেন 21 নম্বর কোয়েশ্চেনে চলে এসেছি আমরা, যেখানে বৈদ্যুতিন মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের নিচে কোনটি ঠিক নয়? এটা হচ্ছে আমাদের অপশন এতে বলছে সেটা হচ্ছে মেদ বাহুল্যের কারণ, উচ্চতা হ্রাসের কারণ, খাদ্যের অনীহার কারণ, নাকি অস্বাস্থ্যকর যৌন আচরণের কারণ। সঠিক উত্তর হচ্ছে উচ্চতা হ্রাসের কারণ। নেক্সট হচ্ছে নিচের কোনটি যুব সংস্কৃতির বৈশিষ্ট্য নয়? সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে একটি পৃথক সংস্কৃতি যেটা রয়েছে, এটি একটি পৃথক সংস্কৃতি, এটা যুব সংস্কৃতির বৈশিষ্ট্য নয়। কিশোর ও কিশোরীদের উপর চলচ্চিত্রের যে কুপ্রভাব হলো সেটা হচ্ছে অলৌকিক দৃশ্য দেখে ভ্রান্ত ধারণা সৃষ্টি, জনপ্রিয় অভিনেতাদের দেখে ধূমপান ও মদ্যপানে আগ্রহী, তারপরে হয়ে ওঠা, তারপর চলচ্চিত্রের অন্ধ অনুসরণ করে গিয়ে ভাবি জীবন দুর্বহ করে হয়ে ওঠা, এই সবগুলি হতে পারে। তারপর হচ্ছে 24 যুব সংস্কৃতি একটি পৃথক সংস্কৃতির কারণ, সেটা হচ্ছে আমাদের শিশুর তার নিজস্বতা প্রকাশ করে এবং বয়স্কদের আদর্শ মেনে চলে না, বিশেষ ধরনের আচরণ ও কথোপকথনের ভাষা ব্যবহার, এই সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর। তারপর 25 নম্বর ইন্টারনেট ব্যবহারের উপরের দিকগুলি কি? জ্ঞান অর্জনের সুযোগ, তারপরে কি রয়েছে নিজেদের নিজেকে অপরের নিকট প্রকাশ করার সুযোগ, অনলাইনের কথাবার্তার সুযোগ, এই সবগুলি। 26 নম্বর কোয়েশ্চেন, ইন্টারনেট ব্যবহারের অপকারের দিকগুলি কি? অন্যদের সম্পর্কে ভুল তথ্য সকলের নিকট তুলে ধরে, তারপরে কি রয়েছে আর্থিক দুর্নীতির সুযোগ সৃষ্টি করে, সমাজ পরিবেশ ব্যাহত করে, এই সবগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। এবং আজকের সেশনের এবং আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি আমরা একদম অন্তিম মুহূর্তে, সেটা ভারতবর্ষের দলিত বলতে সাধারণভাবে কাদেরকে বোঝানো হয়ে থাকে? ভারতের দলিত বলতে তপশিলি জাতি অর্থাৎ SC/ST দেখে বোঝায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসটি দেখলেন সেই সমস্ত আপকামিং যাদের পরীক্ষা রয়েছে 2023-25 সেশনের ডিএলএডের, সেই সমস্ত ডিএলএড প্রার্থীদেরকে অনেক ধন্যবাদ যারা এই ক্লাসটি এতক্ষণ পর্যন্ত দেখলেন। অবশ্যই ক্লাসটি যদি আপনাদের কাজে লাগে বা উপকারে লাগে অবশ্যই একটি শেয়ার করবেন, একটি লাইক দিতে ভুলবেন না, কারণ কোনো রকম ইন্টারাপশন করেনি এই ক্লাসের মধ্যে, না লাগাতার এই ক্লাসটি বলে গেছে। যদি কোনো জায়গায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে কোনো উত্তরের ক্ষেত্রে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, অবশ্যই সেটা আমি দেখে নেব বা বলে দেবো কমেন্ট বক্সে ক্ষেত্রে। আর অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হবে। পরবর্তী সেশনে আমরা যেটা ফাইনালের যে 4th পেপারটা সেটা নিয়ে চলে আসবো, যেখানে 4th পেপারে আমাদের রয়েছে পাঠ্যক্রমের শিক্ষণ বিজ্ঞান অর্থাৎ পেডাগজি অ্যাক্রস কারিকুলাম, সেটার ম্যারাথন ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেরি না করে ক্লাসটি যারা দেখলেন পরবর্তী ক্লাসটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।